সম্মানিত ক্লাব সদস্যবৃন্দ, এবং প্রিয় সহকর্মীবৃন্দ, সবাইকে ঈদের তৃতীয় দিনে এসে আবারও জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা বিগত কিছুদিন যাবত আপনাদের সাথে কানেক্ট থাকার একটা প্রয়াস থেকে প্রতিদিনই ফেসবুক লাইভে আসছি আমাদের সম্মানিত ব্যাংকারদের নিয়ে। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে অবগত হয়েছেন যে আজকে আমাদের সাথে অতিথি হিসেবে থাকবেন অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান এবং ইস্টার্ন ব্যাংক লিমিটেডের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী জনাব আলী রিজা ইফতেখার। আমাদের সাথে আজকে আরো অংশ নেবেন আলোচনায় আমাদের সম্মানিত ক্লাব সভাপতি মোহাম্মদ আবু জাফর শামসুদ্দিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ লুৎফুল হাবিব, আমাদের অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ শফিকুল ইসলাম ফকির পিন্টু, এবং সমন্বয়ক হিসেবে পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে থাকবো মোহাম্মদ রাশেদ আক্তার, জেনারেল সেক্রেটারি ব্যাংকার্স ক্লাব অফ বাংলাদেশ লিমিটেড। আমাদের সাথে সার্বিক তত্ত্বাবধানে থাকবে মাসরুর শুভ, জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারি, রশিদুন নবী, জয়েন্ট ফাইন্যান্স সেক্রেটারি, এবং মুস্তাফিজুর রহমান আরিয়ান, জয়েন্ট জেনারেল সেক্রেটারি। সো আমরা স্যার হয়তো আর অল্প সময়ের ভিতর আমাদের সাথে এসে অংশ নিবে। এর আগে আমি আমাদের সম্মানিত অতিথি প্যানেলে আরো যারা আছেন তাদের উপলক্ষে তাদেরকে অনুরোধ করব কিছু আমাদের মেম্বারদের জন্য কিছু শুভেচ্ছা এবং গ্রিটিংস বিনিময়ের জন্য। সম্মানিত ক্লাব প্রেসিডেন্ট, প্লিজ। সবাইকে ঈদের দ্বিতীয় দিনে আবার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। গত কয়েকদিন যাবত আমরা ঈদ উপলক্ষে বিভিন্ন আড্ডায় বসেছি এবং অভূতপূর্ব সাড়া পেয়েছি আমরা ব্যাংকারদের মধ্য থেকে। এটি ব্যাংকারদের একত্রিত হওয়ার একটা অনেক বড় প্ল্যাটফর্ম। আমরা আজকে আমাদের সম্মানিত অতিথিকে পাচ্ছি। আমার মনে হয় এই যাবৎকালের সবচেয়ে সিনিয়র পার্সন যিনি এবিবি কে নেতৃত্ব দিচ্ছেন। আমরা ওনার কাছ থেকে অনেক বিষয়ে জানবো, অনেক বিষয়ে শুনবো। আশা করছি আপনাদের সবার কাছে এই প্রোগ্রামটি ভালো লাগবে। আবারও আপনাদের সবাইকে এই করোনা বিপর্যয়ের মুহূর্তে সবাইকে আবার নতুন উদ্যমে, নতুন শক্তি এবং সাহস নিয়ে এগিয়ে চলার আহ্বান জানিয়ে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। সবাইকে আবার ঈদ মুবারক। ধন্যবাদ সম্মানিত ক্লাব প্রেসিডেন্ট। আমাদের সাথে আরো রয়েছেন আমাদের সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব ইমতিয়াজ উদ্দিন। আমি ইমতিয়াজ ভাইকে রিকোয়েস্ট করবো যদি ক্লাব সদস্যদের উদ্দেশ্যে কিছু বলেন। শুভ। ওকে, আসসালামু আলাইকুম এন্ড ঈদ মুবারক। আমার সম্মানিত ব্যাংকার ভাইদেরকে এবং বোনদেরকে ঈদ মুবারক জানাচ্ছি এবং আসসালামু আলাইকুম সালাম জানাচ্ছি। আপনাদের পরিবারের প্রতিও ঈদ মুবারক থাকলো। আশা করি আপনারা সবাই ভালো আছেন। হয়তো আমরা সবাই বাসায় বসে হয়তো ঈদ পালন করেছি। আবার আমাদের মনে রাখতে হবে আমাদের 1 তারিখ থেকে জুনের 1 তারিখ থেকে আমাদের অফিস খুলে যাচ্ছে। আমরা সবাই নিরাপদে থেকে যাতে অফিসের কার্যক্রম পরিচালনা করতে পারি সেইভাবে সবাইকে সচেষ্ট থাকার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আপনারা সবাই সুস্থ থাকেন সেই কামনায় আল্লাহর কাছে করছি। আপনারা সবাই ভালো থাকুন এবং আবারও আপনাদের সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমার সংক্ষিপ্ত সূচনা বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ভাই। আমাদের সাথে রয়েছেন আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং অত্যন্ত সিনিয়র একজন ব্যাংকার। সম্মানিত ক্লাব সদস্যবৃন্দ এবং প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের মাঝে এই মাত্র এসে উপস্থিত হয়েছেন আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রি, আমাদের মার্কেট লিডার, আমাদের অভিভাবক, অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স অফ বাংলাদেশ লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান এবং ইস্টার্ন ব্যাংক লিমিটেডের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী জনাব আলী রিজা ইফতেখার স্যার। সো আমি শুরুতেই স্যারকে আমাদের আজকের এই ব্যাংকার্স ক্লাবের লাইভ প্রোগ্রামে অভিনন্দন জানাচ্ছি। স্যার আসসালামু আলাইকুম, আমাদের শুনতে পাচ্ছেন স্যার? স্যার কি আমাদের শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। ক্যান ইউ হিয়ার মি? থ্যাংক ইউ স্যার, শুনতে পাচ্ছি স্যার। স্যার আমাদের মেম্বাররা আমাদের সাথে ফেসবুক লাইভে আছেন। আমি আরো আপনাকে পরিচয় করিয়ে দিতে চাই স্যার। আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানিত ক্লাব প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আবু জাফর শামসুদ্দিন,
আমাদের আসসালামু সাথে আলাইকুম, রয়েছেন স্যার। আমাদের ক্লাবের ওয়ালাইকুম। সিনিয়র ভাইস ওয়ালাইকুম স্যার। প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন। আসসালামু আমাদের আলাইকুম সাথে স্যার, ঈদ রয়েছেন মোবারক। আমাদের ক্লাব সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব বলে লুৎফুল যান। হাবিব এবং আমাদের অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ শফিকুল ইসলাম ফকির পিন্টু। আর পুরো আসসালামু অনুষ্ঠান আলাইকুম জুড়ে স্যার। স্যার আমি সমন্বয়ক হিসেবে ওয়েলকাম। থাকবো। আমি রাশেদ আক্তার, জেনারেল সেক্রেটারি ব্যাংকার্স ক্লাব অফ বাংলাদেশ লিমিটেড, এবং অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা আমাদের সাথে রয়েছে মাসরুর শুভ, রশিদুন নবী এবং মুস্তাফিজুর রহমান আরিয়ান। শুরুতেই স্যার Good. আমরা ক্লাব মেম্বারদের উদ্দেশ্যে আপনি যদি একটু ঈদের শুভেচ্ছা বিনিময়ে বা কিছু যদি শেয়ার করতে চান। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং। আমি জানি না কতজন এখন ফেসবুকে আছে, বাট যারা এই মুহূর্তে আছে আমি সবাইকে ধন্যবাদ জানাই যে এরকম একটা ইন্টারেস্টিং একটা ভিডিও কনফারেন্সে আমরা আজকে যোগ হয়েছি। সপ্তাহখানেক আগেও আমরা কিছুদিন আগে আমরা ছোট্ট একটা ভিডিও কনফারেন্সে আমরা মিট করি এবং সেখানে আমরা কিছু জিনিস আলাপ করি, স্পেশালি পোস্ট কোভিড এর ব্যাপারে আমাদের কি কি করা উচিত। দি মেইন রিজন আমি তোমাদের সাথে কথা বলতে চাই বা আলাপ করতে চাই সেটা হচ্ছে যে আমি মনে করি যে এই ব্যাংকার্স ক্লাবের একটা বিরাট রোল আছে। হ্যাঁ, প্রত্যেকটা সংস্থার কিছু কিছু রোল আছে। আমাদের এবিবি একটা রোল আছে, বিইবি একটা রোল আছে, তোমাদের একটা রোল আছে। তোমাদের রোলটা ইজ মোর ইম্পর্টেন্ট, আমাদের রোলটা ইজ মোর স্ট্র্যাটেজিক। সো তোমাদের রোলটা ইম্পর্টেন্ট কেন? কারণ আমি যদি ভুল না করে থাকি যে তোমাদের গ্রেড বলো, পজিশন বলো, এজ বলো, তোমরা এখন অ্যাকচুয়ালি একটা ট্রু সেন্সে একটা মিডল ম্যানেজার টু সিনিয়র মিডল ম্যানেজার পজিশন সবাই আছো। কিছু মানে কিছু ভ্যারিজ হতে পারে। আসলে এইটাই এই জায়গাটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ব্যাংক আমাদের যে কোনো ইনস্টিটিউশনের জন্য। যেই অর্গানাইজেশনের মিডল ম্যানেজার ভেরি স্ট্রং এবং অ্যাজাইল, ভেরি এফিশিয়েন্ট, সেই অর্গানাইজেশনের সাফল্য ছিল। সো ক্যান ইউ হিয়ার মি? আমরা শুনতে পাচ্ছি স্যার। So এই কারণেই I thought that today we'll have some sort of conversation that in going forward what we can do, and in the meantime সবার জন্য ঈদের বিশেষ শুভেচ্ছা। এই ঈদটা আমাদেরকে একটু ভিন্নধর্মী একটা টেস্ট দিয়েছে যে সকালবেলা ঘুম থেকে উঠে মসজিদে না যেয়ে নিজে নিজে বাসায় নামাজ পড়া, এটা একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স। অ্যান্ড দেন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত লোকদের বাসায় না যাওয়া বা তাদেরকে বাসায় আপ্যায়ন করতে না পারা, দুইটাই কিন্তু বেদনাদায়ক ব্যাপার, তাই না? আমাদের যে কালচার, আমাদের যে সেখানে আমরা চাই যে আমরা কোনো একটা ফাংশনে আমরা মানুষের বাসায় যাব বা মানুষ আমাদের বাসায় আসবে, এটাই হচ্ছে আমাদের সংস্কৃতি। সেটাও হয়নি। আর 3 নম্বর যে বিরাট লসটা হয়েছে আমাদের সবাই, সেটা হচ্ছে আমরা অনেকে ঈদই পাইনি। সো এটাও একটা লস হচ্ছে আমাদের। বাট আমার মনে হয় সবাইকে টু স্টার্ট উইথ আমার পক্ষ থেকে এবং এবিবির পক্ষ থেকে তোমাদের সবাইকে ঈদ মোবারক। এন্ড গোয়িং ফরওয়ার্ড আমরা আরো অনেক কিছু আলাপ করব। স্যার শুরুতে একটু জানতে চাচ্ছিলাম যে ঈদ পরবর্তীতে নরমালি মানে একটু আড্ডার মতো তো হয়, স্পেশালি আমরা হয়তো ধারণা করি যে মার্কেট লিডারদের ভিতরে এরকম কিছু হয় আপনার ঈদ একটা গেট টুগেদারের মতো। এবার কি স্যার সেই ধরনের কোনো কিছু মানে হয়েছে বা সোশ্যাল মিডিয়া? আমরা যেটা করেছি, আমাদের প্রথমে আমরা ইস্টার্ন ব্যাংকের আমরা বড় বড় গ্রুপগুলি আমরা বিভিন্ন ডিপার্টমেন্টের লার্জ গ্রুপের সাথে একটা আমরা রাত্রেবেলা ঈদের সময় আমরা সবাই জুমে কানেক্ট হয়েছিলাম। আর আজকে রাতে আসলে এই মিটিং এর পরে আমরা একটা এবিবির একটা ছোট্ট একটা আমরা কথা বলে আমরা আগামীকাল একটা টাইম ঠিক করেছি যে এবিবির একটা ছোটখাটো আমরা মিটিং, ঠিক মিটিং না আসলে তুমি বলতে পারো যে ভিডিও কনফারেন্সে ঈদ ইউনিয়ন। সো এটা হয়তো আমরা আগামীকাল আমরা কিছু একটা করবো আর কি, বাট করবো কিছু একটা করবো। স্যার ঈদের এই ভিন্নতা কেমন লাগছে স্যার? একদম পূর্বের ঈদগুলো থেকে পুরোপুরি ডিফারেন্ট একটা ঈদ আমরা পেয়েছি স্যার।
আমি তো একটু So, আপনার লোকজনের কাছে সাথে ঈদটা আমি তো একটু লোকজনের সাথে মিশতে পছন্দ করি। সো আমার কাছে জি, ব্যাপারটা প্রথম দিকে একটু মানে সকাল দিকে আই ওয়াজ লিটল বিট ডাউন। হুম। যদিও প্রচুর মানুষকে ফোন করেছি, তারপরও ঈদের আমেজটা যে পুরো আমরা যে পেলাম না, এটার জন্য আমি একটু ডাউন ছিলাম। পরে আই অ্যাডজাস্ট মাই সেলফ দ্যাট এখানে আমাদের কারো কোনো অপশন নাই। এমন না যে আমি এই জিনিসটা করতে পারতাম কিন্তু করলাম না, তখন তো রিগ্রেট থাকতে পারে মানুষের। কিন্তু এখানে আমাদের কারো কোনো সুযোগ ছিল জি, না, কারো কোনো সুযোগ ছিল না। ওকে। স্যার, ঈদ পরবর্তী তো আমরা একটা নিউ নরমাল লাইফের দিকে যাচ্ছি, হয়তো ব্যাংকগুলো খুলে যাচ্ছে। হ্যাঁ, সো আজকে আমাদের দেখলাম যদি যে একটু বলেন স্যার, নিউ তোমার নরমাল। প্রজ্ঞাপন হবে হয়তো কালকে, আগামীকাল সার্কুলার হবে, কিন্তু আজকে ডিসিশন হয়ে গেছে যে 31 তারিখে লিমিটেড। এখন একটা জিনিস একটু গ্যাপ আছে, সেটা হচ্ছে যে আমরা প্রজ্ঞাপন আগামীকাল পেলে আমরা বুঝতে পারবো যে 31 তারিখ থেকে 15 জুন যে ব্যাংকগুলি খোলা থাকবে বা অফিস খোলা থাকবে, সেটা কি এখন আমরা যেভাবে চালাচ্ছি লিমিটেড কিছু সার্ভিস নিয়ে, ওটা কি ওটাই থাকবে নাকি এটা ফুল ফ্লেজের হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাট সেদিন তোমাদের সাথে আমি যে কথাটা বলেছিলাম যে বিগেস্ট চ্যালেঞ্জ কিন্তু এখন এই লকডাউন বা সরকারের ছুটি বা বন্ধের মধ্যে না, রাইট? আমরা একটা বন্ধ জায়গার মধ্যে আছি, বা আমি বলবো সেমি বন্ধ জায়গার মধ্যে আছি। বিগেস্ট চ্যালেঞ্জটা হবে যখন 31 তারিখ যখন অফিসগুলো যদি যখন ফুল খুলে দিবে, তখন অ্যাকচুয়ালি আমরা এক যে ইনস্টিটিউশন, যার ইনস্টিটিউশন আমরা কিভাবে এই জিনিসগুলি সামাল দিব, ম্যানেজ করবো, এটা কিন্তু বিগেস্ট চ্যালেঞ্জ। বিকজ there will be serious health risk for the employee and for the customers, serious health risk. এখন আমার মনে হয়, আমি জানি না এখানে যারা আছে, যারা বিভিন্ন ব্যাংকে, আর যেমন আমাদের ব্যাংকে আমরা মোরলেস টোটাল ক্যাপাসিটি 30% ক্যাপাসিটিতে আমরা রান করছি। কোনো ব্যাংক হয়তো 35, কোনো ব্যাংক 40 হতে পারে, বাট আমার মনে হয় না 40% বেশি কোনো ব্যাংক রান করছে। তখন তো আমরা রান করবো প্রায় 90-95% ক্যাপাসিটি। সো দি ভলিউম, আমি ভলিউম বলতে আমি ট্রানজাকশন বুঝাচ্ছি না, আমি হিউম্যান স্টেপস will be increased by 3 times. Are we ready for that? That will be সেদিন তোমার আলাপ করছিলাম না যে বিগেস্ট চ্যালেঞ্জ যে তাই। জি, জি। মানে মেইন চ্যালেঞ্জটা স্যার আপনি বলছিলেন যে মানে আফটার দা এই যে লকডাউন এই টেনরটা শেষ হয়ে গেলে যে নিউ নরমাল লাইফে আমরা যখন যাব এবং কাস্টমাররা যখন আমাদের কাছে আসবে, মূল চ্যালেঞ্জটা বোধহয় স্যার ওই জায়গা থেকেই শুরু হতে যাচ্ছে। হ্যাঁ, দ্যাটস ট্রু। এবং স্পেশালি WHO এর গাইডলাইন মেনে কাস্টমারের জন্য একটা কোয়ালিটি সার্ভিস এনশিওর করা, একটা বেটার সার্ভিস এক্সপেরিয়েন্স এনশিওর করা। দেখো, এই WHO চ্যালেঞ্জটা স্যার কি আপনি গাইডলাইন দেখছেন? আমরা না হয় মানলাম না, আমরা মানলাম বা আমরা মানবো, বাট ফ্রম আওয়ার এক্সপেরিয়েন্স স্টিল আমি আজকে অফিসে গেছিলাম, still there are a lot of challenges about the customers. There are lot of customers, they are still casual. তারা এটাকে অনেক সময় একটু ঠিক আছে, মাস্কটা না পরলে কি সমস্যা, হাত না দিলে কি সমস্যা, একটা 3 ফিট দূরে রাখার দরকারটা কি, একটা বক্সে দুজন দাঁড়ানো, এই জিনিসগুলি আছে। এই জিনিসগুলি কিন্তু আছে। যেমন আমি একটা বলি, আজকে একটা জায়গায় শুনলাম যে একটা ভদ্রলোক তার ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে আসছে ব্যাংকে। তো আমি ব্যাংকের নাম বলবো না। সো ব্রাঞ্চ ম্যানেজারকে তাকে বলছে যে আসসালামু আলাইকুম, আপনি বলে যে না, নিয়ে আসলাম একটু দেখানোর জন্য। উনি ঠিক জিনিসটা বুঝতেছে না যে আপনি আপনার শিশুকে আপনি ফার্স্ট অফ অল নিয়ে আসছেন কেন ব্যাংকে। এটা তো কোনো একটা মানে এটা তো কোনো একটা শো পিস না যে আমি দেখাতে নিয়ে আসছি বা কোনো একটা ফাংশন হচ্ছে না। আপনি নিজে তো আপনার বাচ্চাটাকে কিন্তু রিস্কের মধ্যে ফেললেন, এবং এই যে আপনাকে নিয়ে আসলেন, আপনার মধ্যে কোনো সোশ্যাল ডিস্টেন্সিং নাই, বাচ্চাটা ব্যাংকের ব্রাঞ্চে ঢুকলো, সেখানে অনেক লোক কাজ করে। সো এই ধরনের চ্যালেঞ্জগুলি কিন্তু শুরু হবে 31 তারিখ থেকেই। এক্স্যাক্টলি স্যার। তবে একটা কথা আমি বলি, আই মাস্ট সে সামথিং, আমি যতটুক আমি খবর পাই আমার বিভিন্ন ব্যাংকের এমডি বা ডিএমডির কাছ থেকে, দ্যাট আমরা সো ফার আমরা কিন্তু উই হ্যাভ ডান এ এক্সিলেন্ট জব। মাই হ্যাটস অফ টু অল দি ব্যাংকার্স। আমরা এরকম ডিফিকাল্ট সিচুয়েশনে এত আনসার্টনি, তারপরে কিন্তু আমরা কিন্তু অনেক কিছু কন্টেন্ট করতে পেরেছি। প্রত্যেকটা ব্যাংক কিন্তু আমি বলবো হয়তো 19-20 হয়েছে তাদের স্ট্যান্ডার্ড মেনটেন করতে, কিন্তু my salutes to everybody. We have done an excellent job. Overall industry has done an excellent job. এটা কিন্তু একটা বিরাট একটা আমাদের একটা আত্মস্বীকৃতি দরকার আছে, কারণ আমরা প্রমাণ করতে পেরেছি ডিফিকাল্ট সিচুয়েশনে কিন্তু আমরা আমাদের প্রফেশনালিজম আমরা মেনটেন করতে পেরেছি। এবং তোমরা যদি খেয়াল করে থাকো, প্রাইম মিনিস্টার কিন্তু সেদিন 2 বার
জি উনি কিন্তু ব্যাংকারদের কথা বলেছে ফ্রন্ট লাইনে। আগে কিন্তু কোনো সময় এই জিনিসগুলো আসতো না, কোনো সময় আসতো না, ব্যাংকারদের কথা বলা হতো না। আমরা প্রত্যেকটা ব্যাংকের ছোট ছোট ক্লিপিং করে আমরা বিভিন্ন ডিজিটাল মিডিয়াতে আমরা দিয়েছি ব্যাংকারদের কথা না। আমি আমাদের ব্যাংক করেছে, বিভিন্ন ব্যাংক করেছে, কিন্তু সেদিন কিন্তু প্রাইম মিনিস্টার 2 বার বলেছে দ্যাট ব্যাংকার অলসো ইন দি ফ্রন্ট লাইনার। সো এন্ড সো ফার বললাম তো, আমি সবাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাই যে আমরা অ্যাকচুয়ালি আমরা আমাদের ধৈর্য, আমরা আমাদের প্রফেশনালিজম এবং উই শোড লট অফ ইম্প্যাথি টুয়ার্ডস আওয়ার কলিগস এন্ড কাস্টমার্স। এটা কিন্তু বড় একটা অ্যাচিভমেন্ট আমাদের। স্যার অবশ্যই স্যার, আমার মনে হয় যে এবার মানে ব্যাংকাররা এই প্রফেশনাল দক্ষতার জায়গাটাতে একদমই নেগোশিয়েট করেনি, এবং তারা কিন্তু স্যার অর্থনীতির গতি প্রবাহকে অব্যাহত রাখতে এবং কাস্টমার সার্ভিসটা এনশিওর করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেনি স্যার। ট্রু। এবং শুরুর দিকে আমরা যেটা দেখেছি স্যার, একটু ট্রান্সপোর্টের যে হ্যাসেল গুলো ছিল, আপনারাও খুব প্রম্পটলি জিনিসটাকে অ্যাড্রেস করেছেন বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলে। আমরা স্যার আপনাদের কাছে অ্যাড্রেস করেছিলাম। আপনারা, আমি দেখেছি খুব দ্রুততার সাথেও কিন্তু স্যার বাংলাদেশ ব্যাংক থেকেও একটা সার্কুলার চলে গিয়েছে, এবং বাংলাদেশ ব্যাংক, এবিবি সবাই কিন্তু স্যার এবার ব্যাংকারদের ব্যাপারটাতে অনেক বেশি কেয়ারিং ছিল। প্রণোদনা থেকে শুরু করে সব জায়গায় দেখা গেছে ব্যাংকারদের প্রতি সেই অনারটা, এবং ব্যাংকাররা যে একটা পাবলিক সার্ভেন্ট হিসেবে কাজ করছে এবং ব্যাংকাররা যে ফ্রন্ট লাইনার্স, এই জায়গাটা কিন্তু এই প্রথমবার দেখলাম আমরা আলাদা করে একটা স্বীকৃতির ব্যাপারে এসেছে। তো আমরা এইটাও আমাদের পক্ষ থেকে স্যার আপনারা একটা বিগ থ্যাঙ্কস এবং একটা ধন্যবাদ স্যার আপনাদের। ফার্স্ট অফ অল আমরা দুইটা পক্ষ না, আমরা কিন্তু একই পক্ষ। আমরা তোমরা বলে কোনো পক্ষ নাই, আমরা একটা পক্ষই। হ্যাঁ, বাট আমি মনে করি তোমাদের রোলটা অনেক বেশি কিন্তু প্রমিনেন্ট। ইউ সি, অ্যাজ এ সিও আমি একটা ইনস্ট্রাকশন দিয়ে দিলাম, রাইট? এইটা ইমপ্লিমেন্ট করে কারা? মিডল ম্যানেজার না? অ্যাকচুয়ালি মিডল ম্যানেজার তো, রাইট? সো আমি তোমাদেরকে বললাম যে তোমরা যারা এখানে আজকে আসো তারা হয় মিডল ম্যানেজার অথবা সিনিয়র মিডল ম্যানেজার, রাইট? এর নিচে কিন্তু নাই। সো ইমপ্লিমেন্টেশন ক্রেডিটটা গোজ টু ইউ। সো এখানে কিন্তু তুমি আমাকে থ্যাঙ্ক দিও না, এটা আমরা দুই পক্ষ না, আমরা কিন্তু অ্যাকচুয়ালি এক পক্ষ। স্যার আমরা আসলে এবিবি কে একটা ধন্যবাদ জানাতে চাই, কারণ এবিবি একটা গুরুত্বপূর্ণ ছিল স্যার, সেই পয়েন্ট অফ ভিউ। না ঠিক আছে, ফাইন, আমরা এক পক্ষ, আমরা ওয়ান টিম, আমরা না সব এক, ওয়ান টিম। স্যার আসলে আজকে আমরা আপনাদের কাছ থেকেই বেশি জানতে চাই স্যার। আমাদের অনেক মেম্বাররা আমাদের সাথে অ্যাড হয়েছে। শুভ কি আমাদের একটু অ্যাড করবেন এই মুহূর্তে কতজন আমাদের ভিউ করছেন? শুভ বা নবী? আমাদের নবী শুনতে পাচ্ছেন? 300 অ্যাবাভ, 350 এই মুহূর্তে মেম্বাররা রয়েছেন। আমার মনে হয় সময় বাড়লে এটা সংখ্যাটা আরো বেড়ে যাবে। সো স্যার আপনি যদি আমাদের মেম্বারদের আসলে ফ্লোরটা আজকে আপনার জন্য, আমরা খুব একটা কিছু বলতে চাই না, আমরা শুরুতে একটু কথা বলছি। আমার মনে হয় কি, আমাদের মাঝখানে ওয়ান ওয়ে কমিউনিকেশন আমি বিশ্বাস করি না। হ্যাঁ, আমি কিছু বলবো, তোমরাও কিছু শেয়ার করতে পারো আমাকে, আমি আমার এক্সপেরিয়েন্সে কিছু বলতে পারি টুয়ার্ডস ইওর, তোমাদের ব্যাপারে, তোমাদের ক্যারিয়ার ব্যাপারে বলতে পারি। বাট আমি মনে করি যে শুধুমাত্র আমি বলে যাব তোমরা শুনবা, এটা আমি পক্ষপাতী না। আমার মনে হয় তোমাদের নিজে কিছু শেয়ার করা উচিত। এখানে যারা 300 লোক যারা এখন দেখছে, তাদের যদি কোনো রকম ভিউ থাকে, তাদের যদি কোনো অবজারভেশন থাকে, উই ক্যান অল শেয়ার। আমি ভেরি অনেস্ট, আমি খুব সোজা কথা বলি। এখানে ইমতিয়াজ আমাকে চিনে, হাবিব আমাকে চিনে। আমি বক্তৃতা তোমাদের সাথে জয়েন করি নাই, আমি তোমাদের সাথে আলাপ করার জন্য জয়েন করেছি। জি স্যার, আমরা সেই আলাপের শুরুতেই যাচ্ছি স্যার। আমাদের কাছে আমি একটু বলবো রাশেদ। জি, ইমতিয়াজ ভাই বোধহয় কিছু বলবেন। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আমি একটা জিনিস বলতে যাচ্ছিলাম, এবং ফেসবুকে লাইভে যারা আমার ব্যাংকার ভাইরা আছেন এবং বোনরা আছেন, তাদের উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই। রাশেদ এবিবির আমাদের চেয়ারম্যান স্যারকে ধন্যবাদ জানিয়েছেন। অবশ্যই স্যারকে আমরা এখনো ধন্যবাদ জানাই এবং সব সময় জানাবো। শুধু ধন্যবাদ জানালে আমাদের হবে না, আমাদের কৃতজ্ঞতাও জানাতে হবে। আপনারা জানেন না হয়তো, এবিবি থেকে আমাদের এই চেয়ারম্যান স্যারই আমাদের ব্যাংকারদের সুরক্ষার জন্য যে 30,000 টাকা এবং 1 লাখ টাকার যে প্রণোদনা দিয়েছেন, সেটা আমাদের এবিবি চেয়ারম্যান স্যারের কাজে মানে কারণেই হয়েছে। আরেকটা জিনিস যে আপনারা হয়তো জানেন না, যেটা আমাদের যে ইন্স্যুরেন্স কভারেজ যেটা দিয়েছেন, সেটাও কিন্তু আমাদের এবিবি চেয়ারম্যান স্যার আমাদের জন্য করেছেন। এই জন্য অবশ্যই রাশেদ হয়তো বলতে ভুলে গেছে, আমি অবশ্যই এবিবি এবং এবিবির চেয়ারম্যান, বিশেষ করে যিনি রুল করছেন, লিডারশিপ রোল প্লে করছেন, আমাদের আলরাজা ইফতেখার স্যার, ওনাকে অবশ্যই আমরা ধন্যবাদ জানাচ্ছি ব্যাংকার্সদের পক্ষ থেকে এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে। এবং আমি আশা করব স্যার তো আমি স্যারের সাথে দীর্ঘদিন কাজ করেছি। স্যার এমপ্লয়ি কনসার্ন এরকম এমডি আমার লাইফে আমি দেখি না। আমি একদম ওপেনলি বলছি,
মানে এমপ্লয়ীদের প্রতি এত কনসার্ন থাকে স্যার, এবং এমপ্লয়ীদের বেনিফিট থেকে শুরু করে, কারণ স্যার যেটা বিশ্বাস করে, আমি যে কাজ করে যেটা বুঝছি, এমপ্লয়ীদের জন্য যদি যেটা এক্সপেন্ডিচার, সেটা উনি এক্সপেন্ডিচার হিসেবে দেখেন না, সেটা উনি ইনভেস্টমেন্ট হিসেবে দেখেন। যে জন্য স্যারকে আমি রিকোয়েস্ট করব, ভবিষ্যতেও আপনার লিডারশিপে যতদিন এবিবি থাকে স্যার, আপনি আমাদের ব্যাংকারদের জন্য অন্তত কিছু একটা করে যাবেন, সেই প্রত্যাশা আমরা করি, এবং আমাদের বিশ্বাস সেটা আপনি করবেন। ধন্যবাদ সবাইকে। ইমতিয়াজ, থ্যাংক ইউ। বাট আমি বলি, হ্যাঁ এটা সত্যি কথা, এই যে প্রণোদনার টাকাটা এবং ইন্স্যুরেন্স টাকাটা আমরা এবিবির পক্ষ থেকে, এটা আমি করি না, আমাদের এবিবির পক্ষ থেকে আমরা অত্যন্ত দ্রুততার সাথে, আমি গভর্নর সাহেবের সাথে, আমরা এবং আরো কয়েকজন এমডি সিরিয়াসলি ওনার সাথে কথা বলেছি ব্যাপারটা নিয়ে। এবং আমি আই মাস্ট থ্যাংক দি গভর্নর, যে বাংলাদেশ ব্যাংক কিন্তু আমার মনে হয় 48 ঘন্টার ভিতরে কিন্তু এই সার্কুলারটি ইস্যু করেছে তারা। সো এটা আমার ক্রেডিট না, আমি ফার্স্টে বলেছি যে আমরা এবিবি এখন অনেক অ্যাক্টিভ এবং আমরা প্রচুর এখন ইন্টারঅ্যাক্ট করি, সো আমরা যখন ঠিক করলাম যে যখন একটা অ্যানাউন্সমেন্ট যখন হলো, আমরা ঠিক করলাম যে না, এটা আমাদের ইমিডিয়েটলি বলতে হবে, এবং গভর্নর সাহেব এটা ইমিডিয়েটলি ফারহানাকে ডেকে বলছে যেটা এক্ষুনি কিছু একটা করা উচিত। সো এটা ভালো। এবং ইমতিয়াজ, ব্যাপারটা হচ্ছে কি, আমরা তোমাকে সত্যি কথা বলি, আমরা ব্যাংকাররা মানে আমরা এখনো কিন্তু ট্রু সেন্সে আমরা ওয়ান টিম কিন্তু না। এটা ব্যাপারটা অত্যন্ত দুঃখজনক। এটা আমি আমার এবিবির বিভিন্ন মিটিং আমি বলি যে আসলে কিন্তু আমরা এখন পর্যন্ত কিন্তু একজন ব্যাংকারের পাশে আরেকজন ব্যাংকার কিন্তু আমরা দাঁড়াই না। মনে করি যে আরেক ব্যাংকের ব্যাপার আমি কি, আসলে আরেক ব্যাংকের ব্যাপারে আমরা আরেক ব্যাংকে চাকরি করি। আজকে ইমতিয়াজ এই ব্যাংকে আছে, কালকে সেই ব্যাংকে থাকবে, পরশুদিন আরেক জায়গায় যাবে। বাট অ্যাজ এ ব্যাংকার আমাদের মধ্যে কিন্তু আরো, আমার মনে হয়, বন্ডেজ অনেক স্ট্রং হওয়া উচিত। আমাদের মধ্যে আরেকজনের প্রতি একটা এমপ্যাথি থাকা উচিত, নট সিম্প্যাথি। আমরা কেউ কারো সিম্প্যাথি চাই না, আমরা উই আর নট উইক পিপল। বাট আমাদের মধ্যে এমপ্যাথিটা থাকা উচিত, যে আমরা একটা ব্যাংকারের বিপদে বা আপদে বা প্রয়োজনে আমরা আমাদের পার্সোনাল লেভেল দাঁড়াতে পারি। আমার দরকার নেই আমি কোন ব্যাংক থেকে যাচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু অন্যান্য প্রফেশনে কিন্তু ভেরি স্ট্রং। শুনতে খারাপ লাগছে, বাট আমি তোমাদের কেন বলি, বিকজ এই জিনিসগুলো আমরা তোমাদের কাছ থেকে আশা করি। এই যে আমাদের ক্লাব করার পেছনে কিন্তু এটাই একটা মেজর অবজেক্টিভ ছিল, যে মানে সব অন্যান্য অনেক প্রফেশনের তাদের একটা প্রফেশনাল বডি আছে, কিন্তু ব্যাংকারদের ওরকম আসলে অর্গানাইজ কোনো প্রফেশনাল বডি ছিল না, মানে জেনারেল ব্যাংকারদের জন্য। আমাদের ক্লাব তৈরির পেছনে এটাই একটা মুখ্য উদ্দেশ্য ছিল, যে ডেফিনেটলি রিক্রিয়েশন একটা পার্ট ক্লাবের জন্য, বাট ব্যাংকারদের জন্য আরো যাতে অর্গানাইজ যদি কিছু করা যায় আপনাদের গাইডেন্সে, সেটাই ছিল আমাদের ক্লাব তৈরি করার পেছনে মেজর অবজেক্টিভ। না, ট্রু। এটা আমাদের এই জায়গাটা আমরা অনেক পিছিয়ে আছি, অন্যান্য প্রফেশনদের জায়গায় অনেক পিছিয়ে আছি। কিন্তু টু ভেরি অনেস্ট, আমি সত্যি কথা বললাম, এটা আমরা ফিল করি। আমরা এখনো মনে করি এটা তো আমার ব্যাংকের সমস্যা না, এটা তো অমুক ব্যাংকের সমস্যা। আমি কিন্তু এখানে ব্যাংক নিয়ে কথা বলছি, আমি ব্যাংকার নিয়ে কথা বলছি, আমি ইন্ডিভিজুয়াল নিয়ে কথা বলছি, আমি একটা ব্যক্তিকে নিয়ে কথা বলছি। তুমি আজকে কোথায় কাজ করো ডাজন্ট ম্যাটার। একসময় আমি আর হাবিব তো একটা ব্যাংকে কাজ করতাম। ডাজ ইট মিন দ্যাট এখন হাবিব আরেকটা ব্যাংকে চলে গেছে বা আমি একটা ব্যাংকে চলে আসছি বলে ওর সাথে আমাদের সম্পর্ক বন্ধ হয়ে যাওয়া উচিত বিকজ আমরা কম্পিটিশন? দিস ইজ নট কম্পিটিশন। মানে একজনকে অবজ্ঞা করা কিন্তু কম্পিটিশন হতে পারে না। কম্পিটিশন মানুষকে আরো শার্প করে, আরো এফিশিয়েন্ট করে। উইদাউট কম্পিটিশন, যেখানে পুরাপুরি মনোপলি, সেখানে কোনো গ্রোথ হবে না। বাট ওয়েন ইউ হ্যাভ এ রিয়েল কম্পিটিশন, ইউ উইল সি দ্যাট পিপল এবং ইনস্টিটিউশন এবং প্রোডাক্ট, সেটার উন্নতি হতেই হবে, আদারওয়াইজ ইউ ক্যানট সার্ভাইভ। এইটা আমাদের একটা কনসার্ন, যে আমাদের মধ্যে, এই জন্য আমাদের এবিপি পক্ষ থেকে, আমি চেয়ারম্যানের পক্ষ থেকে, আমি কিন্তু আমরা সবাই কিন্তু ছোট গ্রুপ বা গভর্নিং কমিটি গ্রুপ, আমরা কিন্তু প্রচুর ইন্টারঅ্যাক্ট করি, এখন প্রচুর করি, কারণ এটা আমি মনে করি দরকার আছে। প্রত্যেকের কিন্তু কিছু ওপিনিয়ন নেওয়া দরকার আছে। আমি প্রেসিডেন্ট, আমি চেয়ারম্যান বলে শুধুমাত্র আমার কথা শুনতে হবে, আই ডোন্ট বিলিভ ইন দিস থিংস, নেভার। এইটা একটা আর্ট হচ্ছে, যে দেখো আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রি, যেমন আজকে আমাকে সাংবাদিক ফোন করছে ওই এক্সিম ব্যান এবং এনবিএল এর ব্যাপারটা নিয়ে, সো আমি এটা উত্তর দিই নাই। তখন আমাকে বলে যে আপনাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রি তো একটা বিরাট, আপনারা একটা ইয়ের মধ্যে যাচ্ছেন, একটা ক্রাইসিসের মধ্যে যাচ্ছেন। আমি জিজ্ঞেস করলাম যে ভাই ক্রাইসিসটা কি বলেন তো? বলে হ্যাঁ আপনাদের এরকম এনপিএল হয়ে গেছে 10%। ঠিক আছে ভাই, তো 10 বছর আগে এনপিএল কত পার্সেন্ট ছিল?
এই যে লোকজন যে একটা জেনারেল স্টেটমেন্ট বলে দেয় যে ব্যাংকিং ইন্ডাস্ট্রি গোয়িং থ্রু এ বিগ ক্রাইসিস, মাই কোয়েশ্চেন ইজ দ্যাট you be specific. What is the crisis? ক্রাইসিস নাই, চ্যালেঞ্জ নাই, প্রবলেম নাই, এরকম পৃথিবীতে কোনো ইনস্টিটিউশন নাই। দোজকে অথবা জাহান্নামে আপনার বেহেশতে হতে পারে। কোন ইন্ডাস্ট্রির প্রবলেম নাই? বাংলাদেশের সবচেয়ে বড় রেভিনিউ যদি বলি গার্মেন্টস, প্রবলেম নাই, শেষ নাই প্রবলেমে। যারা রেমিটেন্স পাঠায় এনআরবি, তাদের প্রবলেম নাই, লেখা শেষ করা যাবে না। Why banks? You know why banks? Because we are transparent, that's why. আমি আজকে সাংবাদিককে এই কথা বলছি যে যেহেতু আমাদের বুকস আর ট্রান্সপারেন্ট, আপনারা অনেক ইনফরমেশন পান, তাই না? বাট অন্য ইন্ডাস্ট্রি হয়তো অতখানি ব্যাংকের মতো অতখানি বিকজ অন্য ইন্ডাস্ট্রি তো আমাদের মধ্যে রেগুলেটেড না। আমাদের তো অ্যাকচুয়ালি প্রাইমারি এবং সেকেন্ডারি দুটো রেগুলেটর, একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক হচ্ছে প্রাইমারি রেগুলেটর, আর সিকিউরিটিজ কমিশন হচ্ছে আমাদের সেকেন্ডারি রেগুলেটর, তাই না? সো উই আর হাইলি রেগুলেটেড একটা ইন্ডাস্ট্রি, যার ফলে আমাদের ইনফরমেশন গুলি ইজ ওপেন টু পাবলিক। সো এইটা আমাদের একটা বলতে হবে যে মানুষ যখন বলে যে ব্যাংকিং একটা বিরাট ক্রাইসিস, আমি 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 মনে করি তোমাদের অতখানি সৎসাহস থাকা উচিত, অনেক আমি বলবো উইথ হিউমিলিটি অ্যান্ড হাম্বলনেস দ্যাট আস্ক, ভাই বলেন তো কি সমস্যা? মানে 10 বছর আগে আমার কি এনপিএল কি 1% ছিল নাকি? এখন 10% হয়ে গেছে। হ্যাঁ, একটা সময় আমার এনপিএল 6% ছিল। আমি কিন্তু বলছি না যে 10% অ্যাকসেপ্টেবল। আমার কাছে আমার স্ট্যান্ডার্ডে এনপিএল শুড নট বি মোর দ্যান 2%। ইয়েস, বেড়েছে, ট্রু বেড়েছে। কোন ইন্ডাস্ট্রিতে বেড়েছে? প্রাইভেট ব্যাংকের এনপিএল কত, তাই না? সেটাও আমাকে দেখতে হবে। তো আমি দেখুন গভর্নমেন্ট ব্যাংকে তো অনেকগুলি সরকারি কতগুলি ডেভেলপমেন্ট এজেন্ডা থাকে, সো আমি এটা কম্পেয়ার করতে পারবো না। সো প্রাইভেট ব্যাংকের আমার এনপিএল কত, এটা দেখতে হবে। আবার এটা বলা উচিত আমি 10 বছর আগে টোটাল ব্যাংকিং এ যে ক্যাপিটাল ছিল তার থেকে কত গুণ আমি আজকে ক্যাপিটাল বাড়িয়েছি, এটা আমাকে দেখা উচিত, তাই না? আমার ব্যাংকে ক্যাপিটাল আগে কত টাকা ছিল 10 বছর আগে, আমার ব্যাংকের এখন টোটাল ক্যাপিটাল মনে করো কথা মনে করো 2,500 কোটি টাকা, অল আইটেম। 10 বছর আগে কত টাকা ছিল? ধরো 700 কোটি টাকা ছিল। টোটাল ক্যাপিটাল ব্যাংকিং ইন্ডাস্ট্রি কত ফোল্ড বেড়েছে, আর এনপিএল কত ফোল্ড বেড়েছে। আমার যদি ক্যাপিটাল স্ট্রং হয় তার মানে কি আমার শক অ্যাবজর্বিং ক্যাপাসিটি অনেক স্ট্রং, রাইট? আমি 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 তোমার সেনসিটিভ অ্যানালাইসিসে আমি শক নিতে পারবো বেশি, আমার অ্যাবজর্বিং ক্যাপাসিটি বেশি, আমার বেড়েছে কত। ব্যাসেল 3 আসার পরে আমরা ব্যাংকগুলি কতখানি ফিনান্সিয়াল আমরা ডিসিপ্লিনের মধ্যে আমরা আসছি। এখন 0.1 ডেভিয়েশন হলে বাংলা ব্যাংকের রিপোর্ট চলে যাচ্ছে যে আপনি এখানে কম আছেন। সো এগুলি তো ব্যাপার আছে, তাই না? একসময় ব্যাংকিং ইন্ডাস্ট্রি এডি এসেছিল 105-এর উপরে। আজকে কি আমরা কোনো ব্যাংক যেতে পারি? হ্যাঁ, কোনো ব্যাংক হয়তো 90-91 টাচ করেছে, বাট অন অ্যান অ্যাভারেজ আমরা তো আমাদের এখন এডি রেশিও আমাদের কম। সো ব্যাংকস আর মোর লিকুইড। সো যখন মানুষজন এরকম একটা সুইপিং রিমার্কস করে, তোমাদের সবার কাছে আমার অনুরোধ, সুইপিং রিমার্কস কখনো অ্যাকসেপ্ট করো না। এটা নিয়ে ঝগড়া করার কিছু নাই, বাট ইউ শুড বি ফুললি ইকুইপড উইথ ইনফরমেশন দ্যাট ইয়েস এনপিএল বেড়েছে আমার এত থেকে এত, আমার ক্যাপিটাল কত বেড়েছে, আমার ক্যাপিটাল অ্যাডিকুয়েট রেশিও কত স্ট্রং হয়েছে, আমার ব্যাসেল 3 আনার পরে আমার ব্যাংকের ব্যালেন্স শিট কতখানি আমার বেটার হয়েছে। সো এগুলি কিন্তু অনেক ব্যাপার আছে। আমার ব্যাংকের ম্যানেজমেন্ট স্কিল কতখানি আমার এফিশিয়েন্ট হয়েছে। 10 বছর আগে আমার যে স্কিল সেট ছিল আমার একটা ব্যাংকের, আজ থেকে এখন আমাদের স্কিল সেট তার থেকে অনেক বেটার। উই ক্যান ম্যানেজ মোর রিস্ক। আমরা ডিফিকাল্ট সিচুয়েশনে আমার ম্যানেজমেন্ট ক্যাপাসিটি আমাদের নাকি বেড়েছে। তো শুধুমাত্র যদি একজন কেউ কেউ যদি বলে বসে যে ব্যাংকিং একটা ক্রাইসিসের মধ্যে এখানে আছে, ক্রাইসিস সবকটার মধ্যে আছে, বাট আমাদের ইমপ্রুভমেন্ট করতে হচ্ছে অন্যান্য প্যারামিটার গুলো কেউ সেটা দেখতে হবে আমাকে, শুধু তো নেগেটিভ সাইডটা বললে হবে না। তো তোমাদের কাছে আমার অনুরোধ যে ইনফরমেশন কালেক্ট করবে অ্যাবাউট দ্য ইন্ডাস্ট্রি, এন্ড এগুলি অ্যাকচুয়ালি মুখস্থ থাকার কথা, আমার কোন জায়গায় আমার ইমপ্রুভমেন্ট হয়েছে। সো এগুলি অনেক ইম্পর্টেন্ট। সো আমি মনে করি যে তোমাদের সবারই এই ইনফরমেশন রাখা উচিত। এন্ড গোয়িং ফরওয়ার্ড আমি তোমাদের সেদিন আমরা বলেছি যে the safety first হচ্ছে safety of our colleagues first criteria. ওকে, তা না হলে কিন্তু আমাদের এই সামনে 31 তারিখের পর থেকে কিন্তু আমি তোমাদের বারবার বলছি তোমরা এই জিনিসটাকে একদম ক্যাজুয়ালি নিও না। হ্যাঁ,
এটা যদি একটা জায়গায় আমি একটা বলি, আমি একটা একদম মনে করে এখানে কোনো একটা হেড অফিসের নিচে একটা ব্রাঞ্চ আছে, জাস্ট থিঙ্ক। আচ্ছা ইস্টার্ন ব্যাংকে ধরো, আমার 15 তলা বিল্ডিং, আমার একতলায় লবি, মেজারাইন ফ্লোরের ব্রাঞ্চ। আজকে যদি খোদা না করে আমার ব্রাঞ্চে যদি কারো যদি কোভিড-19 ধরা পড়ে, রাইট, আমার এন্টায়ার বিল্ডিং কিন্তু লকডাউন হবে না? জি, হ্যাঁ, ক্যান আই ম্যানেজ? এন্টার বিল্ডিং হয়ে যাবে। বাট যদি একটা ব্রাঞ্চ লকডাউন হয়, স্ট্যান্ড অ্যালোন ব্রাঞ্চ লকডাউন হলে আমি কিন্তু ম্যানেজ করতে পারবো। সো কেন কথাগুলি বলছি, যে আমাদেরকে নিজেকে প্রোটেক্ট করতে হবে। আমরা নিজেরা যদি এমপ্লয়ি যদি আমরা যদি নিজেদেরকে হেল্প করতে পারি, দেন কাস্টমার উইল বি অটোমেটিকলি, তারাও কিন্তু এই ব্যাপার থেকে তারা সাবধান থাকবে। সো এটা অনেক ইম্পর্টেন্ট ব্যাপার। এখন তুমি তো আর কোভিড-19 বন্ধ করতে পারবে না, তাই না? বাট হাউ ইউ ম্যানেজ ইট ইজ ইম্পর্টেন্ট। মানে আমার কথা হচ্ছে, আমি সবসময় আমার কলিগকে আমি সবসময় বলি, দেখো আমার লাইফের মোটো হচ্ছে যে হয় আমি জিতবো, নইলে আমি শিখবো, কিন্তু আমি হারবো না। আমি যদি না পারি সেখান থেকে আমি শিখবো, কিন্তু আমি হারতে রাজি না। আমি জিতবো নাহলে শিখবো, নো ডিফিট। বুঝতে পেরেছি? আপনি ঠিকই বলেছেন বস। মানে এখন খোলার পরে বড় চ্যালেঞ্জটা হবে আসলে ব্রাঞ্চ, যদি আমরা সবগুলি ব্রাঞ্চ খুলে দিই, মানে ওই জায়গাটাই আমাদের কাস্টমারদের, মানে যেহেতু আমরা ব্যাংকিং ইন্ডাস্ট্রিটা অনেক বড় এবং বিভিন্ন টাইপের কাস্টমার নিয়ে আমরা হ্যান্ডেল করি, এখন এদেরকে এডুকেট করাটাই আসলে আমাদের মানে প্রধান দায়িত্ব হবে এখন, যে কাস্টমারদেরকে বোঝানো এই এই পার্সোনাল সেফটি সিকিউরিটির ব্যাপারে। কারণ আমি নিজে যতটুকু বুঝি যে এখানে আসলে নিজের সেফটি সিকিউরিটির দায়িত্বটা নিজেকেই নিতে হবে। এছাড়া আসলে মানে প্রাতিষ্ঠানিকভাবে অনেক গাইডেন্স দেওয়া সম্ভব, কিন্তু নিজে যদি সচেতন না হয় তাহলে কিন্তু এটা থেকে বাঁচার উপায় খুব কম। না, দ্যাটস ট্রু। মানে ব্যাপার হচ্ছে কি, মানে নিজের সেফটিটা আমাদের নিজেকে মেনটেন করতে হবে। প্রাতিষ্ঠানিক, তুমি তো প্রত্যেকটা ব্যাংকের একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে বলা আছে কি কি জিনিস আমরা করব, কি কি সব লেখা আছে। সো ডকুমেন্ট সাপ্লাই করার কোনো ব্যাপার না। বাট তুমি দেখো ওটাকে নিয়ে যদি এক সাইডে রেখে দাও, তাহলে তো লাভ নেই কোনো। জি, সেটাই। আরেকটা যেটা হবে, আমাদের আরেকটা চ্যালেঞ্জ হবে, সেটা হচ্ছে আমাদের কালেকশন, আমাদের মানে রিকভারি আমাদের কিন্তু অনেক বিরাট চ্যালেঞ্জ হবে, একটা বিরাট। বিকজ এই সুযোগে কিছু দুষ্টু কাস্টমার তারা বলবে যে কোভিড এর জন্য পারলাম না। শুনুন, আমি একটা মজার কথা বলি। কিছুদিন আগে আমাকে একজন কাস্টমার একটা বিরাট এসএমএস পাঠাইছে যে তাকে কোভিড এর মধ্যে তাকে সাহায্য করা হোক, তাকে রিকভারির জন্য চাপ না দেওয়া হোক, লিগ্যাল অ্যাকশনে না দেওয়া, অনেক কিছু লিখছে, বিরাট একটা ইমোশনাল লিখছে। তো আমি আমার কালেকশনকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বলো তো ঘটনাটা কি? সে আমাকে বললো যে স্যার, এই লোক তো 2017 সালের থেকে ক্লাসিফাইড। হ্যাঁ, তো 2017 সালে তো কোভিড ছিল না, এই লোক তো আগে থেকে ক্লাসিফাইড। তো এই লোকগুলি কিন্তু সুযোগ নিবে, প্রত্যেকটা মানুষ সুযোগ নিবে কিস্তি ডেলি করার জন্য, বলবে ভাই কোভিড এটা করতে পারি, বলবে। বাট এটা আমাকে বুঝতে হবে যে আমাদের ডিফিকাল্ট হবে আমাদের আগামী 1 বছর কালেকশনের। বাট এটা দিস কুড বি এ বিগেস্ট চ্যালেঞ্জ ফর এন্টায়ার ইন্ডাস্ট্রি। আমি আমার ব্যাংকের কথা মনে বলতে পারি যে আমরা we have decided that we are going to reinforce our collection team by maybe in many folds. We will reallocate people from other department. Maybe we'll prepare a segmented collection team, right? Because তা না হলে কিন্তু সিরিয়াস প্রবলেম হতে পারে। কারণ এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক আমাদেরকে বলছে যে 31 জুন পর্যন্ত আমরা ক্লাসিফাই বলবো না, রাইট? বলবো না, কিন্তু ইনস্টলমেন্টটা ডিউ হবে। হোয়াট উইল হ্যাপেন ইন 1 জুলাই? আচ্ছা ধরলাম আমরা রিকোয়েস্ট করে সবাইকে বলে দিলে, যদি মনে করো গভর্নমেন্ট রাজি হয়, বাংলা ব্যাংক নিয়ে গেলাম 31 ডিসেম্বরে, এই বছর পার হইলা, হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন ইন 1 জানুয়ারি? তুমি কিন্তু জিনিসটাকে সলভ করো না, তুমি জিনিসটাকে বডলি শিফট করছো, তাই না? তুমি কিন্তু ক্যাশ টাকা পাও নাই কিন্তু। So collection will be a biggest challenge internally যদি বলো আমাকে। আর ব্যবসাপাতি আমার আপনি যে জায়গাটা বলো স্যার, যে জায়গাটা বলছিলেন যে একটা বড় হয়তো
এমপ্লয়ীদের একটা অংশকে হয়তো কালেকশনে নিয়ে যেতে পারেন। এখানে আমি স্যার একটু জানতে চাচ্ছিলাম যে সোশ্যাল ডিস্টেন্সটা মেইনটেইন করেও কালেকশনের জায়গাটা এখানে কিভাবে ডিজিটালাইজেশনে আমরা যেতে পারি স্যার, বা কিভাবে আপনি চিন্তা করছেন? দেখো, আমাদের তো ফার্স্ট অফ অল টেলিফোন তো আমরা এমনি করতাম। আমরা ফিজিক্যাল আমরা লোকজন আমাদের বাসায় যেত, এখনো যাবে। আমরা আমাদের একটা ব্যবস্থা করতে হবে কোনো না কোনো ভাবে। আগে হয়তো মনে করো একটা মোটরসাইকেল দুজন যেত, এখন তো মনে করো 2 মোটরসাইকেল 2 জন যাবে। আমাদের ডিফিকাল্ট হবে, কিন্তু ফলো আপ যদি বন্ধ করে দাও, আই এম টেলিং ইউ, ইট ইজ গোইং টু হিট দ্য সিলিং, ইউর এনপিএল গোইং টু হিট দ্য সিলিং। আমরা যেমন টেলিসেল দিয়ে স্যার একটা মার্কেটিং ফোর্স টেলিসেল দিয়ে করা যেতে পারে, আমরা ফেসবুকে আমরা দিতে পারি, আমরা টেলিসেল দিয়ে করতে পারি, আমরা মেসেজিং দিয়ে করতে পারি, আমরা ফেসবুকে দিতে পারি, আমরা চিঠি পাঠাতে পারি। হ্যাঁ, এবং আমি মনে করি কিছুদিন পর হয়তো আমরা বলছিলেন যে বলো স্যার, আপনি বলছিলেন যে অনেক কিছুতেই আমাদের অ্যাকাউন্ট ওপেনিং থেকে শুরু করে আমাদের লোন বা ক্রেডিট কার্ড অ্যাসেসমেন্ট প্রসেস, আমাদের ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশনের পার্টগুলো, অনেক কিছুতেই আমাদের নতুন করে চিন্তার একটা স্কোপ তৈরি হয়েছে যে কতটা জায়গায় কতটা বেশি ডিজিটালাইজ করা যায় বা ওয়ার্ক ফ্রম হোম থেকে কিভাবে জিনিসটাকে সমন্বয় করা যায়, ওই জায়গাটা স্যার যদি আরেকটু আমাদের দেখো। আমাদের এখন কিন্তু একটা সুযোগ আছে যে আমরা প্রায় প্রত্যেকটা ব্যাংকই অলমোস্ট রেডি আমাদের ওই যে তোমার কার্ড দিয়ে এনআইডি দিয়ে অ্যাকাউন্ট খোলার ব্যাপারটা, যদি ওখানে কিছু অ্যামাউন্টের রেস্ট্রিকশন আছে, এক্স্যাক্টলি ওইটা আমরা শুরু করে দিব। সো এটা একটা ছোট্ট একটা জিনিস আমরা সলভ করলাম। আমরা এখন চিন্তা করতেছি যে অ্যাকাউন্ট ওপেনিং ফর্মটা আমার এত মোটা দরকারটা কি জন্য, এত সই দরকার কেন? দেখো, অ্যাসেট আমি মনে করি মানে একটু স্লো যাওয়া উচিত। এটা আমার ব্যক্তিগত মত, এক একটা ব্যাংকের একটা স্ট্র্যাটেজি হতে পারে, বাট এটা আমার ব্যক্তিগত মত যে রিটেল লোন একটু স্লো হয়ে যাবে। স্পেশালি মনে করো যাদেরকে আমরা সম্পূর্ণভাবে কিছু বিজনেসম্যানরা লোন নিয়েছে, সেটা তো খুব ডিফিকাল্ট, বিকজ তারা এখন এত অল্প সময় ঘুরে দাঁড়াতে পারবে না। দে নিড লঙ্গার টাইম টু স্টার্ট পেইং ইউর মান্থলি ইনস্টলমেন্ট। ডোন্ট থিঙ্ক যে তুমি আজকে টাকা দিয়ে এই মাসে টাকা দিয়েছো, নেক্সট মান্থে ইএমআই দিতে পারবে, আমার মনে হয় সে পারবে না। স্যালারিড পার্সনের ভিতরে তোমরা জানো যে প্রচুর ব্যাংকিং এবং কয়েকটা সেগমেন্ট ছাড়া প্রচুর মানুষের স্যালারি কাট করা হয়েছে। হ্যাঁ, উইচ ইজ ভেরি স্যাড, উইচ ইজ ভেরি ভেরি স্যাড। এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। তাদের তোমার ডিবিআর চেঞ্জ হয়ে যাবে, তাই না? তাদের ডেট সার্ভিং ক্যাপাসিটি কমে যাবে। সো ইউ নিড টু রিঅ্যাসেস your assessment tool need to be changed. তুমি হয়তো দেখবে যে এখন তার মনে করো তার মানে ম্যাক্সিমাম যেটা হচ্ছে এখন 60% স্যালারি দিচ্ছে, তাহলে তোমার ডিবিআর তো পুরো চেঞ্জ হয়ে গেল। কিন্তু হাবিব, তুমি কিন্তু আগের মতো তুমি ওইটা পারবা না করতে আর। সো এন্টায়ার ফর্মুলা হ্যাজ টু বি চেঞ্জড। সো তা না হলে হবে কি, সেই লোকটাকে তুমি টাকা দিবা, সে তোমাকে টাকা ফেরত দিতে পারবে না, তাকে তো জরুরি দিতে পারবে না। এবং দেখো, ছোট ছোট মেইনলি যেটা হবে, স্মল বিজনেসম্যান যারা আছে তাদের জন্য তো এক্সট্রিমলি ডিফিকাল্ট, এক্সট্রিমলি। আমার তো মনে হয় তাদের আগামী 6 মাসে তারা নর্মাল ফর্মে আসতে পারবে কিনা আমার সন্দেহ। যেমন আমি তোদেরকে লাইফ এক্সাম্পল দেই। রেস্টুরেন্টে বিভিন্ন দেশে নিয়ম করেছে যে ফিজিক্যাল ডিস্টেন্স রেখে তোমাদেরকে বসতে হবে না, রেস্টুরেন্ট উইল ওপেন। দ্যাট মিনস তুমি আগে যেই টেবিলে বসে 4 জন খেতা, সেখানে 2 জন। সো ইউর ক্যাপাসিটি রাইট 50% উইল বি 9। সো যেখানে তোমার সেল হতো আগে 1 লক্ষ টাকা, সেখানে তোমার সেল হবে এখন 55,000 টাকা। এখন না 6 মাস পরে বলতেছি, এখন তো হবে 10,000 টাকা খুললে। ক্যান ইউ সার্ভাইভ? তোমার 1 লক্ষ টাকা ডেইলি সেলস থেকে তোমার যে উদ্বৃত্ত টাকাটা নিয়ে তুমি আমার যে ইএমআই পেমেন্ট করবা, ক্যান ইউ পে ইউর ডেটস উইথ 10,000 টাকা? ইম্পসিবল। ডু ইউ থিঙ্ক তোমার মার্জিন অফ সেফটি 90%? ধরলাম 6 মাস পরে এটাকে ঠিক করলো না, ঠিক আছে, লোকজন আস্তে আস্তে করে ঠিক আছে খাওয়াটাও শুরু করলো, দেন বাট ম্যাক্সিমাম ইউ ক্যান ডু 50%। সো এই চ্যালেঞ্জগুলি কিন্তু ছোট ব্যবসায়ীদের কিন্তু সবচেয়ে বেশি কষ্ট হবে। আপনি রাইটলি বলছেন বস। মানে এখন মানে গোয়িং ফরওয়ার্ড অ্যাট লিস্ট ফর নেক্সট 6 মান্থ টু 1 বছর, মানে ক্রেডিটের রিটেল ক্রেডিটের ক্ষেত্রে ব্যাংকগুলি, সবগুলি ব্যাংকই অনেক বেশি কনশাসলি আগাইতে হবে। অ্যাসেসমেন্ট থেকে শুরু করে প্লাস কালেকশনের উপর একটা মানে আমরাও যেটা করছি যে আমাদের ফ্রন্টলাইন থেকে বা অন্যান্য যেখানে স্কোপ আছে সেখান থেকে রিঅ্যালোকেট করছি লোকজন, যাতে করে কালেকশন ফোর্সটা অনেক বেশি স্ট্রং করা যায় এবং প্রত্যেকটা সেগমেন্ট ওয়াইজ অ্যাপ্রোচে যাওয়া যায়।
সেটা করতে হবে এবং আমাদেরকে ডিজিটাল অনেক কিছু অ্যাকসেপ্ট করে নিতে হবে এখন। আমরা তো এর মধ্যে তো ইমেলে আমরা অনেক কিছু অ্যাকসেপ্ট করেছি না, আমরা ফ্যাক্সে অ্যাকসেপ্ট করছি না, আমরা স্ক্যান কপিতে আমরা কাজ করছি না, তো এখন কেন করতে পারবো না? মানে আমি তোমাকে যা বলার চেষ্টা করতেছি 50 বছর আগে থেকে আমরা শুনতেছি এটা করা যাবে না, বাট নোবডি ট্রাই টু ব্রেক দ্য মানে চেঞ্জ ইট, মেক এ প্রপোজাল টু সেন্ট্রাল ব্যাংক অর ইউর ম্যানেজিং ডিরেক্টর যে স্যার আমি কেন করতে পারবো না, হোয়াট ইজ মাই রিস্ক। আমি আমার ব্যাংকে অনেকদিন আগে একটা ঘটনা হয়েছিল যে এক লোক সে আমেরিকা গিয়ে আটকে পড়ে গেছে ইমতিয়াজ, হ্যাঁ, সে তার অথর জয়েন্ট ছিল কোনোভাবে তার সেই লোকটা, আমি তাকে বললাম এক কাজ করো, তাকে হোয়াটসঅ্যাপে ফোন করো, তার ভিডিওটাকে রেকর্ড করে রেখে দাও ফাইলের ভিতরে, ইউ হ্যাভ এভিডেন্স দ্যাট সে তোমার কনসেন্ট দিয়েছে। হ্যাঁ, তুমিও তো বলবো স্যার আপনি এটা কেমনে বলেন, তার তো দুইটা সই নাই, রাইট? আমি মানি দুইটা সই নাই, একটা সই আছে, আরেকটা সইয়ের আমার কাছে ভিডিও ক্লিপিং আছে। সে যদি কখনো চ্যালেঞ্জ করে, সে যদি কখনো বলে আমি করি নাই, উই উইল শো দ্য ভিডিও ক্লিপিং, ইটস নট রেকর্ডিং, ইটস এ ভিডিও ক্লিপিং। ট্রানজাকশন আমরা করেছি এরকম, এখনো করছি, পরশুদিন একটা এরকম ট্রানজাকশন আমি করছি। মানে যেটা বলার চেষ্টা করতেছি যে এই ট্রেডিশনাল যে সমস্ত জিনিস করা, সেটা তোমাদেরকে নতুন নতুন কিছু করে এগুলিকে প্রপোজ করতে হবে, তোমাদেরকে তোমার ব্যাংকের এমডি কে রিকোয়েস্ট করতে হবে যে আর এটা নিয়ে সেন্ট্রাল ব্যাংক এবং অন্য রেগুলেটরকে আমরা বলেন যে ওয়ে অ্যারাউন্ড আমরা কি করতে পারি। শুনো, পৃথিবীতে না বলার সবচেয়ে ইজি, পৃথিবীতে না বলা সবচেয়ে ইজি। আমার পিয়নটা হচ্ছে বেস্ট এফিশিয়েন্ট স্যার, পারি না, হ্যাঁ, বাট উই ডোন্ট গেট পেইড টু সে নো, উই আর পেইড দ্যাট আমরা এটাকে কোনো আইন ভঙ্গ না করে কোনো ওয়ে অন করতে পারি কিনা। এবং এটা নিয়ে আমরা আজকেও আমরা আমাদের ব্যাংকে আলাপ করছি যে আমরা একটা, আমি বলছি যে আমরা একটা কাজ দিচ্ছি তোমাদেরকে, আমরা বাংলা ব্যাংকের সাথে কথা বলবো যে এই সলিউশনগুলি, এতগুলি 875টা রিপোর্ট আমাকে কাগজে কলমে দিতে হবে, সাবমিট করতে হবে কেন বাংলাদেশ ব্যাংকে? Why I have to submit so many returns to Bangladesh Bank? Why can't I make only one return which will contain all the information of the bank and it will be passed digitally? কেন করা যাবে না? যাবে। আমরা মনে করি না আমাকে এইগুলি কাগজে কলমে করতে হবে, বাট মনে করার দিন এখন শেষ। প্র্যাকটিক্যালি বুঝাই দিচ্ছে আমাদেরকে এই COVID-19 that we need to be innovative. জি, ডেফিনেটলি স্যার। মানে আরেকজনের জীবন দিয়ে গল্প লেখো না, নিজের গল্প নিজে লেখো। জি, নিজের গল্প দিয়ে নিজের জীবন সাজাও, আরেকজনের গল্প দিয়ে নিজের জীবন সাজাতে যেও না। এগুলি আস্তে চেঞ্জ হবে, এগুলি আস্তে আস্তে বলতে একদিনও তুমি পারবে না, বাট এগুলি হবে। এটা আমাদেরকে করতে হবে। আমরা অনেক কিছু করছি, প্রচুর সার্কুলার আমরা কিন্তু এটা করতে হবে আমাদেরকে। এটা তোমাদের করা উচিত, বিকজ তোমরা ডিপার্টমেন্টাল হেড, তোমরা ইউনিট হেড, তোমরা অ্যাকচুয়ালি জানো যে অ্যাকচুয়ালি ওই টেবিলের মধ্যে বসে কি কি কাজগুলি হচ্ছে, কেন এত কাগজ দরকার। পেপারলেস কখনো হবে না, বাট লেস পেপার তো হবে। পেপার লেস হবে না, বাট লেস পেপার তো হবে, তাই না? জি, গুড। স্যার, একটা জিনিস জানতে চাচ্ছিলাম স্যার, আপনার ওপিনিয়ন স্যার। এই যে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন যে সাবসিডি এবং রিফাইন্যান্স স্কিম এসছে, তো এগুলোর ব্যাপারে স্যার আমরা আপনার ওপিনিয়নটা জানতে চাচ্ছিলাম স্যার। না, আমরা তো একটা তো ডিসবার্স অলরেডি হয়ে গেছে, গার্মেন্টস এবং রপ্তানিমুখ ইজ অলরেডি ডিসবার্স। হ্যাঁ, ন্যাশনালাইজ ব্যাংকগুলি তোমার 30,000 কোটি টাকা প্রণোদনার ভিতরে প্রায় 1200-1500 কোটি টাকা ডিসবার্স করে দিয়েছে। প্রাইভেট ব্যাংকগুলি আমার মনে হয় উইদিন ওয়ান উইক দে উইল স্টার্ট ডিসবার্সিং, বাট বুঝো কিন্তু রিকভারি ডিসবার্স করা কোনো ক্রেডিট না, রিকভারি ক্রেডিট রিস্ক তো আমার। জি স্যার। তুমিও তো বলবা স্যার আমাদের হ্যাঁ স্যার আপনাকে তো 900 কোটি টাকা বাংলা ব্যাংক, তার তো অর্ধেক আপনাকে বাংলা ব্যাংক দিবে। বাংলা ব্যাংক আমাকে লিকুইডিটি সাপোর্ট দিবে। বাংলাদেশ ব্যাংক পরিষ্কার বলেছে যেই দিন যত টাকা ডিউ, সেই দিন বাংলাদেশ ব্যাংক তোমাদের অ্যাকাউন্ট যেটা বাংলা ব্যাংকে আছে সেইটা টাকাটা নিয়ে যাবে। জি স্যার। তুমি কালেক্ট করতে পারো আর না পারো, তো কালেকশন রিস্ক কার? আমার। 10 তারিখের মধ্যে ইন্টারেস্ট সার্ভিস না হলে তুমি 4.5% রিম্বার্স তুমি পাবা না, বুঝো কিন্তু এগুলি। জি স্যার। হ্যাঁ, আমাদের খালি ঢোল পিটলে কিন্তু হবে না। সো অ্যাজ এ ব্যাংকার উই মাস্ট আন্ডারস্ট্যান্ড দিস ইজ নট মাই মানি। এটা আমি রাশিদের টাকা নিয়ে ইমতিয়াজকে দিচ্ছি, দিস ইজ পাবলিক মানি।
জি তো আবার রাশেদের আবার ইমতিয়াজের টাকা নিয়ে আমার রাশেদ কিন্তু ফেরত দিতে হবে টাকাটা যখন এটা ডিউ। বাট প্রণোদনের টাকাটা দরকার ছিল, স্যার এই কারণ জায়গাটায় স্যার স্পেশালি ছোট ছোট কোম্পানির জন্য আমি মনে করি প্রণোদনের টাকাটা আরো বেশি হওয়া উচিত। 20,000 টাকা 20,000 কোটি টাকা ইজ নট এনাফ। স্যার এই জায়গাটা স্যার এই যে ক্রেডিট রিস্ক এবং রিকভারি রিস্কের জায়গাটা রিডিউস করার জন্য আপনি কি মনে করেন যে বাংলাদেশ ব্যাংক আরো কোনো চেঞ্জেস বা আরো কোনো নতুন কোনো সার্কুলার কি দিতে পারে? আমরা তো একটা বিভিন্ন জায়গা থেকে চেষ্টা করতেছি যে একটা ক্রেডিট রিস্ক গ্যারান্টি স্কিম করার জন্য। এটা দেখা যাক, এটা জি। তারা সিরিয়াস চিন্তা ভাবনা করছে, তারা দে আর কালেক্টিং ডাটা ফ্রম আদার কান্ট্রিজ, যে আদার কান্ট্রিতে জি। এটা কিভাবে কাজ করে। সো এটা করছে। স্যার এটা আরেকটা কোশ্চেন যে রেভিনিউ এর যে একটা ঝুঁকিতে যে রেভিনিউ ঠিক কি ধরনের ব্যাংকগুলো করবে, এই জায়গাটাতে স্যার আপনার একটু ওপিনিয়নটা জানতে চাচ্ছিলাম। দেখো, একটা সার্কুলার তো আমাদের আসছে ব্লক না অ্যাকাউন্টে 2 মাসের জন্য ব্লক করার জন্য। আমার মনে হয় এটা জি আমরা খুব সম্ভব কালকে বা 31 তারিখে আমরা একটা সার্কুলার পাবো যে ওই ব্লক অ্যাকাউন্টের ব্যাপারে অ্যাকাউন্টিং এন্ট্রিটা কি হবে। শুনো, জি তোমাদের ঘটনাটা বলি। আমরা ব্যাংকাররা তো কিছু কিছু ভুল করি। আমরা পেপারে দিয়ে দিই আমার অপারেটিং প্রফিট 900 কোটি টাকা। হ্যাঁ, 900 কোটি টাকা আমার অপারেটিং প্রফিট। ক্যান ইউ ডিস্ট্রিবিউট 900 কোটি টাকা? ইউ তোমার আমি জানি এখানে কে কোন ব্যাংকে আছো। ইউ লুক এট ইউর ব্যালেন্স শিট। 900 কোটি টাকা অপারেটিং প্রফিট করে কত টাকা তুমি ডিভিডেন্ড নিতে পারতেছো? 190 কোটি টাকা, অথবা 175 কোটি টাকা, অথবা 200 কোটি টাকা। কিন্তু যেভাবে পেপারে আসে, যেভাবে আমরা বলি, আরে আমরা তো এবার 500 কোটি প্রফিট করছি, তো ডিভিডেন্ড তো 50 কোটি টাকা। 500 কোটির ভিতরে 7.5% তোমার চলে গেছে ট্যাক্স, তারপরে জেনারেল প্রভিশন, তারপরে বেসিক প্রভিশন, তারপরে স্ট্যাটুটরি রিজার্ভ, তারপরে তোমার বাফার, তাই না? তো তুমি এত বুক ফুলে বলো, আমরা সবাই বলি ব্যাংকাররা এই বছর এই ব্যাংক 1000 কোটি প্রফিট করছে। অপারেটিং প্রফিট হচ্ছে পুরো একটা জাদু। এটা কোনো ভিত্তি নাই, কোনো ভিত্তি নাই। PAT is the main thing. How much money you are actually making for the shareholders and for your bank. এইগুলি মানুষজন বলে, তখন মনে ব্যাংকের তো ভাই আপনারা তো এত খারাপের ভিতরে, আপনারা তো এই ব্যাংক করছে 900, ওই ব্যাংক করছে 800, এগুলি করে ব্যাংকার গুলিকে মনে হয় যে একটা ব্যাংক বোধহয় মানে হরিলোড করে নিচ্ছে। যখন ডিভিডেন্ড দিতে চাও, দেখি না কয়টা ব্যাংক কত টাকা তোমরা ক্যাশ দিতে পারছো, বা মানে দিতে পারছো, মানে ক্যাশ দের অ্যাবিলিটি আছে। দ্যাট ইজ your real প্রফিট। অপারেটিং প্রফিট এগুলি মিথ। এটাতে কখনো জাজমেন্ট করা যাবে না, এটা ভুল হয়ে যাবে, তখন মানুষের পারসেপশন চেঞ্জ হয়ে যায়। তো এই জন্যই বলে না যে এত খারাপ সময়ে ব্যাংকাররা তো এত টাকা প্রফিট করছে। ফার্স্ট অফ অল, প্রফিট করা কোনো ক্রাইম না। ব্যাংকিং ইন্ডাস্ট্রি বাংলাদেশে ব্যাংকিং ইন্ডাস্ট্রি সবচেয়ে ট্রান্সপারেন্ট ব্যালেন্স শিট, ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে সবচেয়ে ট্রান্সপারেন্ট। আমি প্রফিট করি, আমি গভর্নমেন্টকে ট্যাক্স দিই, আমি বাংলাদেশ ব্যাংকের যে রিকোয়ারমেন্ট যেটা আছে সেটা আমি প্রোভাইড করি, তারপরে আমি ডিভিডেন্ড ডিক্লেয়ার করি। সো ইফ আই ক্যান ডিক্লেয়ার মোর ডিভিডেন্ড, আই এম মোর এফিশিয়েন্ট। কিন্তু পারসেপশন হচ্ছে অন্যরকম, যে এই দুর্মূল্যের বাজারেও 2019 সালে এরকম এত ঝামেলার ভিতরেও দেখেন ব্যাংকগুলি তো প্রফিট করে ফাটাই ফেলছে। তো এটা হয় কি, মানুষের মধ্যে একটা ওই ফিগারগুলি মানুষকে অন্যভাবে, মানুষকে কিন্তু একটু নাড়া দেয়, জারি বাপরে বাপ কি না কি হচ্ছে। ঘটনা তা না। বলো, তোমাদের কলিগদের কাছে কোনো প্রশ্ন আছে? স্যার জি, আমি আসতে যাচ্ছিলাম স্যার। এই ইতিমধ্যে আমাদের সাথে প্রায় 500 প্লাস আমাদের মেম্বার অলরেডি জয়েন করেছেন। 200-র বেশি কমেন্টস চলে এসেছে। আমি ছোট কিছু কমেন্টস স্যার আপনার ব্যাপারে, আসলে আপনি আমাদের মার্কেট লিডার, আমাদের অনেকের কাছে আপনি আইডল স্যার। আপনার এই যে প্রফেশনাল লাইফের অনেকগুলো কোশ্চেন জানতে চেয়েছে স্যার। একজন কোশ্চেন করেছেন, আপনি পুত্র সন্তান এবং কন্যা সন্তান দুজনই, একজন হচ্ছে ব্যাংকার, আপনার পুত্র সন্তান ব্যাংকার। তো ইয়াং ব্যাংকারদের কাছ থেকে স্যার আপনার কি ধরনের এক্সপেকটেশন, এটা জানতে চাচ্ছি। ব্যাংকিং ইন্ডাস্ট্রি হচ্ছে কি, হ্যাঁ আমার ছেলে ব্যাংকার,
বাট আমি ওকে ফোর্স করি না কিন্তু ব্যাংকার হওয়ার জন্য। আই নেভার, ও নিজের সাবজেক্ট নিজে পড়াশোনা করছে। আমার মেয়ে আমেরিকাতে পড়ে, she decided that ও কি সাবজেক্ট পড়বে বা যেটা পড়তেছে। আমি কিন্তু তাকে ইনফ্লুয়েন্স করি নাই। আমি আমার ছেলেকেও তাকে আমি ইনফ্লুয়েন্স করি নাই। আমি তাকে বলছি দ্যাট ইউ শুড লুক ফর এ গুড জব। সো তখন ওর গ্রাজুয়েশনের পরে ও ওইখান থেকে কানাডা থেকে অ্যাপ্লাই করছে এসসিবি গ্লোবালে, এন্ড হি গট এ জব। সো আমার কোন রকম ইনফ্লুয়েন্স নাই যে তাদের প্রফেশন কি হবে। আমি মনে করি যার যার প্রফেশন, যে যেটা পছন্দ করে তাকে সেটা করা উচিত। মানে তুমি এখন রবীন্দ্রনাথকে তুমি ক্রিকেট খেলতে যেও না, আর টেন্ডুলকারকে বলো তোমার কবিতা লেখার জন্য, তাহলে কিন্তু মেস হয়ে যাবে। যে যে ফিল্ডে ভালো তাকে সেই ফিল্ডে কাজ করতে দাও। স্যার আমার মনে হয় আপনার কাছে একটু জানতে চাচ্ছি স্যার, যে ব্যাংকিং জবটা এখনো কেন অনেক আকর্ষণীয় একটা জব আমাদের জব সিকারদের কাছে? বিকজ আমরা লার্জেস্ট এমপ্লয়কে আমরা অ্যাকোমোডেট করতে পারি। কোন প্রফেশনে প্রতি বছর কত রিক্রুটমেন্ট হয় সমস্ত ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে? এত বড়, এত চাঙ্ক গ্রাজুয়েট কোন ইন্ডাস্ট্রি নিতে পারে না। তো তুমি দেখো, একটা চিন্তা করে দেখো যে সমস্ত ছেলে মেয়ে মনে করে মেইনলি কমার্স বা অ্যাডমিনিস্ট্রেশন লাইন থেকে যারা পাস করে, বা আমি একটু ওয়াইডলি বলি বিজনেস বলতে আমি এখানে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স আমি সবাই বুঝাচ্ছি, এবং অ্যাডমিনিস্ট্রেশন, পাবলিক আর হতে পারে যারা করে মানে একদম র আর্টস ছাড়া আর একদম ফান্ডামেন্টাল সায়েন্স ছাড়া ম্যাক্সিমাম গ্রাজুয়েট তো জয়েন করতেছে ব্যাংকে পার্সেন্টেজ ওয়াইজ। এবং যারা প্রথম বছর ব্যাংকে জয়েন করতে পারছে না তারা অন্যখানে জয়েন করে তারা চেষ্টা করে ব্যাংকে আসার জন্য। সো একটা হচ্ছে যে আমাদের ব্যাংকে একটা স্ট্রাকচার, একটা ইনস্টিটিউশন, ব্যাংক অনেক একটা মেথোলজি মেনটেন করা হয়, এবং ব্যাংকে একটা ক্যারিয়ার জব। ব্যাংকে ক্যারিয়ার জব কেন বলতেছি, এটা আবার একটা উল্টা প্রশ্ন আছে যে ইউ নো দ্যাট তুমি যদি কোনো ক্রাইম না করো, তুমি যদি হার্ড ওয়ার্কিং হয় এবং ইন্টেলিজেন্ট হও, ইউ উইল রিচ দ্য টপ। কারো হয়তো সময় বেশি লাগে, কারো সময় কম লাগে, হয়তো অনেকে সুযোগ পায় না, কিন্তু there is a possibility that if you don't commit any crime, right, and if you really work hard and smart, then you will reach the top. হ্যাঁ, তুমি তো বলবো স্যার আপনি কি বলেন, মাত্র ব্যাংক তো মাত্র এই কটা, এতগুলো লক্ষ লক্ষ। আমি যেটা বলেছি যে সবাই রিচ করতে পারে না, কিন্তু এখানে একটা সুযোগ আছে করার। তোমার এই সুযোগটা অন্য ইন্ডাস্ট্রিতে সেই সুযোগটা অনেক কম। টেলকো মাত্র কোম্পানি আছে 4টা, আমাদের ব্যাংক অনেক, এখন তো আরো ব্যাংক হচ্ছে। মানে আমি যদি ফাইন্যান্স কোম্পানি যদি বলি তাতে আরো বেশি। সো আমি কেন ব্যাংকে এখনো এখনো আমি মনে করি আমাদের কিছু কিছু স্পটে কিছু দুর্নাম থাকা সত্ত্বেও আমি মনে করি এখনো আমাদের সোসাইটিতে ব্যাংকাররা এখনো রেসপেক্টেড। এখনো যদি তুমি মানে মজা করে বলি, এখন যদি ছেলে মেয়ের যদি বিয়ে টিয়ে দিতে হয়, এখন যদি ছেলে ব্যাংকার, এখনো লোকজন মনে করেন একটা ভালো ক্যারিয়ার, একটা স্টেবল জব করে। হ্যাঁ, এটা আছে। একটা সময় কিন্তু ছিল, অনেক আগে ছিল সিএসপি অফিসার, হ্যাঁ, তারপরে একটা সময় ছিল ডাক্তার, ইঞ্জিনিয়ার। এখন কিন্তু ব্যাংকারদের একটা ভালো সোসাইটিতে কিন্তু একটা ভালো। আমি একটা ফোন নিব প্লিজ, খুব আর্জেন্ট। এবং স্যার, জি স্যার প্লিজ, স্যার প্লিজ। হ্যালো নবী, আপনি যদি কোনো কমেন্টস থেকে নিয়ে আসতে চান, ইম্পর্টেন্ট কোনো কমেন্টস, আপনি কিছুক্ষণ পর হয়তো রাশেদ আমাদের সময় ঠিক আছে, আমি কিছু করেছি নিয়ে আসছি। খুব ইম্পর্টেন্ট কোনো কোশ্চেন যেটা স্যারকে অ্যাড্রেস করা হয়েছে, নবী ওই কোশ্চেনগুলো যদি থাকে আমাদের কাছে নিয়ে আসতে পারেন। কি বলো স্যার? এখন অনেক সুনাম আছে, এখন অনেক ক্রেডিবিলিটি আমাদের আছে, এই জন্য ব্যাংকের লোকজন পছন্দ করে ব্যাংকারদেরকে। জি স্যার, এটা কিন্তু শুধু বিএ বা এই ধরনের ক্ষেত্রে না, মানে আমরা দেখেছি যে জুনিয়র যারা ব্যাংকার আছে তাদের কাছে শুনি যে বাসা ভাড়া নেওয়ার ক্ষেত্রেও তারা একটা প্রিভিলেজ পায়। মানে ব্যাংকার শুনলে বাসা ভাড়া দেওয়ার ক্ষেত্রে বাড়িওয়ালা ল্যান্ডলর্ডরা খুবই কমফোর্ট জোনে থাকে, কারণ তারা জানে যে ব্যাংকাররা ঠিক মতন বেতন পাবে, ঠিক মতন বোনাস পাবে, তারা সময় মতন যদি বেতন পায় তাহলে সময় মতন তারা ভাড়াটাও পাবে। আর ব্যাংকাররা সাধারণত চিট করে না,
তারা মোটামুটি ভাবে একটা হিসাবের মধ্যে থাকে, একটা ডিসিপ্লিন, একটা ফিনান্সিয়াল ডিসিপ্লিন থাকে। সো পিপল গেট মোর কনফিডেন্ট। এখন বললাম তো বিয়ের সাথে তোমাকে এটা আমি উদাহরণ দিলাম, বাট এটা সত্যি কথা। অনেক ক্ষেত্রেই প্রিভিলেজটা পাওয়া যায় স্যার। স্যার আমাদের কিছু কোশ্চেন নিয়ে আমাদের জয়েন্ট ফিনান্স সেক্রেটারি রশিদুন নবী আসছে, যারা মেম্বার প্যানেল থেকে যে কোশ্চেন গুলো এসেছে কিছু হয়তো ইম্পর্টেন্ট কোশ্চেন আপনার কাছে নিয়ে আসছে। বলো প্লিজ নবী। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ স্যার। আসলে স্যার এক খুবই চার্মিং এবং সম্মোহিত একটা অনুষ্ঠান চলছে। আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এখন পর্যন্ত প্রায় 1.5 ঘন্টায় 6000 দর্শককে আমাদের এই লাইভটা টাচ করেছে এবং একযোগে এখন দেখছেন 650 মতো দর্শক, আমাদের ব্যাংকার সোসাইটি এবং আমাদের মেম্বাররা। স্যার এত সম্মোহিত একটা প্রোগ্রাম চলছে, আমি কয়েকটা কমেন্ট যদি স্যার আপনাদের উদ্দেশ্যে পড়ে শোনাই সেটা হয়তো খুবই আনন্দদায়ক হবে। আপনার স্যার পজিটিভ ফিডব্যাক এবং পজিটিভ থিঙ্কিং এর উপরে সবাই ধন্যবাদ জানিয়েছেন এবং আমরা যে একটা টিম, এই জিনিসটা স্যার প্রকাশ পাওয়ায় আপনি যে ঘোষণা দিয়েছেন এর জন্য সবাই কৃতজ্ঞতা প্রকাশ করেছে, আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। স্যার একজন আপনার কথা ইন্সপায়ার্ড হয়ে লিখেছেন যে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছেন এই অবস্থায় আমরা জিতবো অথবা শিখবো। স্যারের কথা শুনে অবশ্যই আমরা জিতবো এবং শিখবো, কখনো হারবো না। তো আমাদের এ ধরনের কমেন্টস আমাদের কাছে স্যার খুবই আনন্দদায়ক এবং উৎসাহ ব্যঞ্জক মনে হচ্ছে। আমাদের এখানে স্যার অসংখ্য লাইক এবং কমেন্টস এসেছে, সবাই ধন্যবাদ জানিয়েছেন। কিছু স্যার প্রশ্ন এসেছে, তার মধ্যে থেকে আমি কয়েকটি প্রশ্ন পড়ে শোনাচ্ছি। নামগুলো বলে দিন নবী। জি স্যার, নাম বলে দিচ্ছি। প্রশ্নদাতার নাম একটু বলুন। জি স্যার, মিস্টার নাজির জামান, মিস্টার খান রানা, মিস্টার নাজমা হক স্যার জানতে চেয়েছেন যে ইতিমধ্যে পুলিশ, সাংবাদিক তাদের জন্য কোভিডে আক্রান্ত তাদের জন্য চিকিৎসার জন্য আলাদা হসপিটালে ব্যবস্থা করা হয়েছে। তো আমাদের ব্যাংকারদের কোভিড টেস্ট এবং তাদের চিকিৎসার জন্য, আক্রান্তদের চিকিৎসার জন্য কোন হসপিটালের চিন্তা আমাদের আছে কিনা এটা জানতে চেয়েছেন। মিস্টার সামিউল করিম জানতে চেয়েছেন আগামী দিনগুলোতে ব্যবসার স্ট্র্যাটেজি কি হতে পারে স্যার, এটা জানতে চেয়েছেন। মিস্টার সাইদ আহমেদ চৌধুরী উনি জানতে চেয়েছেন যে আগামী দিনগুলোতে প্রধান চ্যালেঞ্জ আমাদের কি হতে পারে সে সম্পর্কে স্যার আপনার কাছ থেকে একটু ধারণা জানতে চেয়েছেন। আমাদের মিস্টার আশরাফুল হক প্রফিট শক অবজার্ভ করার ক্ষেত্রে আমরা এখন কি চিন্তা করছি, এই ধরনের স্যার অনেক কোশ্চেন এসেছে, আমরা কয়েকটা কোশ্চেন মাত্র নিতে পেরেছি। আমি প্রথমে বলি, হসপিটাল যেটা বলেছি এটা অলরেডি আমরা এবিবি পদ থেকে আমরা আলাপ করেছি। একটা ইস্যু আছে এখানে, আমরা ইচ্ছে করে সাইন আপ করতে পারি। এখানে দুটো ব্যাপার আছে, তোমরা নিশ্চয়ই জানো যে অ্যাকচুয়ালি এখনো আজকের ডেট পর্যন্ত গভর্নমেন্ট সমস্ত প্রাইভেট হসপিটালে কিন্তু কোভিড ট্রিটমেন্ট করতে অথরিটি দেয়নি। কিন্তু যদি হসপিটালে ভর্তি হওয়ার পর যদি কোভিড হয়ে যায় সেই ব্যক্তি ট্রিটমেন্ট পাচ্ছে। সো এখনো পর্যন্ত দুটো ভাগ আছে। নাও টেস্টিং ব্যাপারটা হচ্ছে, তোমাকে বলি আমরা একটা সাইন আপ করার চিন্তা ভাবনা করছি, কয়েকদিন কথাবার্তা বলছি কয়েকটা ক্লিনিকের সাথে। হয় কি চিকিৎসাটা ড্রাইভ করে ব্যক্তিগত এবং ফ্যামিলি চয়েসের উপর নির্ভর করে। আমার যে মেডিসিনের যে ডক্টর সেটার সাথে হয়তো রাশিদের মেডিসিন ডাক্তার কিন্তু মিলবে না বা তার ফ্যামিলির সাথে মিলবে না। যেহেতু কোভিড-19 এখনো কোনো প্রোটোকল ভাবে তোমার চিকিৎসা হচ্ছে না। প্রোটোকল মানে আমি ক্লিয়ার করে বলে দেই, এখনো বিভিন্ন ডাক্তার এবং হসপিটাল তারা বিভিন্ন ফেইথের উপর বিশ্বাস করে বা ল্যাব টেস্টের উপর বিশ্বাস করে সিমটমের বিষয়ে তারা ট্রিটমেন্ট করছে। সো ইটস নট এ প্রোটোকল ট্রিটমেন্ট। প্রোটোকল ট্রিটমেন্ট আমি যেটা বুঝাচ্ছি, আমি একটু আমি ডাক্তার না, আমার বুঝানো বলি। যেমন দেয়ার আর সাম মেডিসিন যেটা নাকি এইটা হলে এটা দেওয়া যাবে। গলায় যদি থ্রোট কিছু হয় তাহলে আমরা জানি আমরা অ্যাজিড খাবো। কিন্তু কোভিড-19 এর ট্রিটমেন্টটা আজকের ডেট পর্যন্ত কোনো প্রোটোকলের মধ্যে নাই। বিভিন্ন হসপিটাল, বিভিন্ন ডাক্তার তাদের এক্সপিরিয়েন্স, তাদের থট প্রসেস এখন ট্রিটমেন্ট করে যাচ্ছে। আমার মনে হয় তোমরা কেউ বলতে পারবা না দিস ইজ দ্য রাইট ট্রিটমেন্ট। নোবডি ক্যান সে, আই ক্যানট সে দ্যাট, নো ডক্টর ক্যান সে দ্যাট। সো হাসপাতাল ব্যাপারটা আমি ধন্যবাদ জানাই যে এই জিনিসটা তুলেছে, আমরা এটা আলাপ করছি। হ্যাঁ, যে হাসপাতাল বা ক্লিনিক আমরা করবো কিনা। কিন্তু মনে রেখো, তুমি আজকে কোভিড নেগেটিভ, তুমি কালকে কিন্তু কোভিড পজিটিভ হয়ে যেতে পারো। স্যার এই প্রসঙ্গে আমি একটু বলতে চাচ্ছিলাম। হ্যাঁ স্যার, আমি আবু জাফর শামসুদ্দিন। শিওর, বলো। হ্যাঁ, আমরা যখন ব্যাংকার্স ক্লাবে যাত্রা শুরু করি স্যার, আমাদের প্রথম কথাই ছিল আমাদের নিজস্ব একটা হসপিটাল হবে। তো সেটি নিয়ে আমরা আসলে ওইভাবে এখনো ইফেক্টিভলি আগাতে পারিনি। আমাদের 2 লক্ষ ব্যাংকার আছে, যেমন পুলিশ, আর্মি সবারই হসপিটাল আছে এবং এই কোভিড-19 এর পর থেকে
হসপিটাল করার দাবিটুকু ব্যাংকারদের কাছ থেকে আরো বেশি অনেক জোরালো আকারে আমরা পাচ্ছি। তো সেই ক্ষেত্রে স্যার আপনি যেহেতু মার্কেট লিডার বিবির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং আমরা সেপারেটলি ভাবছি না, আমরা সবাই মিলে একটা হাসপাতাল করার পরিকল্পনা নিতে পারি কিনা। যেমন আমি একটা রাফ চিন্তা করেছিলাম, যদি আমাদের ব্যাংকার ভাইয়েরা প্রতি মাসে 200 টাকা করে দেন, 1 বছর যদি দেন আমি 500 শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল মোটামুটি দাঁড় করাতে পারি। এই বিষয়ে স্যার আপনি যদি কিছু বলতেন। আমি ফার্স্ট অফ অল আমি তোমার কথাটা আমি অত্যন্ত পজিটিভলি আমি নিয়েছি। আমি থ্যাংক ইউ ভেরি মাচ। এই জন্য আমি এই জন্য মিডল ম্যানেজারকে আমি সবসময় এনকারেজ করি আইডিয়া দেওয়ার জন্য। আমি তোমার আইডিয়াটা আমি নেক্সট এবিবির মিটিং এ আমি এটা ফর্মালি এজেন্ডায় তুলবো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু একটা ব্যাপার আছে, দেখো বাচ্চা কাচ্চা জন্ম দেওয়াটাই কি আসল জিনিস নাকি তাকে মানুষ করা আসল জিনিস? মানুষ করা। তো হসপিটাল যদি আমি কিন্তু একটা টাকা নিয়ে চিন্তা করি না। আমি মনে করি যদি আমরা করতে চাই টাকা হয়তো আমরা সবাই দিব, কিন্তু এর মনে রাখবা একটা হসপিটাল আজকে করব কালকে বন্ধ করব না কিন্তু। রাইট, ইটস নট এ মুদি দোকান। একটা হসপিটাল করতে হলে আমাকে ওইভাবে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, একটা প্রোটোকল তৈরি করতে হবে। জি স্যার। কি ধরনের সার্ভিস দিব। জি, ইনভেস্টমেন্টে তো টাকা তো আছে, জমি করতে হবে, বিল্ডিং করতে হবে। হসপিটাল কিন্তু আমি বলি হসপিটাল কিন্তু একটা ডায়াগনোসিস ক্লিনিক না, হসপিটাল শুধু হসপিটাল। সো এই ব্যাপারটা একটা আমি মনে করি একটা ভেরি নোবেল একটা জিনিস তুমি আমাদেরকে বলেছো। আমরা এটা আলাপ করবো, কিন্তু এটা শুধুমাত্র টাকার ইস্যু না, কিন্তু ইট হ্যাজ টু বি রান বাই গভর্নিং বডি। জি স্যার। ইট হ্যাজ টু বি রান বাই গভর্নিং বডি, যারা ভবিষ্যতের জন্য দায়িত্ব নিবে। জি, দায়িত্ব নেবে। তবে আমি তোমার পয়েন্টটা আমি নেক্সট এবিবি মিটিং এ ফর্মাল এজেন্ডায় তুলবো। এটা থ্যাংক ইউ স্যার। আমাদের একজন ছোট ভাই এটা ফর্মালি তুলছে, এটা নিয়ে আমরা কাজ করতে চাই। লেটস সি কি হয়। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ স্যার। আরো অনেক কোশ্চেন আসছে আরেকজন আমাদের বলেছে মেম্বারদের যে কাছে। স্ট্র্যাটেজি কি হবে, স্ট্র্যাটেজি ব্যাপারটা আমরা অলরেডি আলাপ করেছি। হ্যাঁ, সবাই মনে রাখবো আমরা ব্যাংকার, আমরা আরেকজনের টাকা নিয়ে কিন্তু আমরা নিজেরা প্রফিট করি। সো ইটস পাবলিক মানি, উই হ্যাভ টু প্রোটেক্ট পাবলিক মানি। আমাদেরকে লোন যারা আমরা দিব অবশ্যই এটা আমাদের কোর বিজনেস, বাট আমরা তাদেরকে লোন দিব যাদের কাছে লোনটা আমরা ফেরত পাওয়ার সম্ভাবনা আমাদের আছে। কোনো গ্যারান্টি নাই, এখানে কেউ বলতে পারবে না, কিন্তু সম্ভাবনাটা আছে। আমি বললাম যে আমাদের ডিবিআর চেঞ্জ হবে, আমাদের ক্রেডিট পলিসি চেঞ্জ হতে পারে, আমাদের সেক্টরাল পলিসি চেঞ্জ হতে পারে, আমাদের ইন্ডাস্ট্রি পলিসি চেঞ্জ হতে পারে। দিস থিংস উইল কাম। হ্যাঁ, এগুলি আসবে। কিন্তু আরেকটা কথা বলি, কস্ট, দেখো কস্ট কিন্তু কমাতে হবে। আমি তোমাদেরকে ওই দিন একটা কথা বলেছিলাম, আমি সরাসরি কথাটা বলতে চাই না। তোমরা সবাই অনেক ইন্টেলিজেন্ট, এই যারা এখানে দেখছো এই 400 500 600 লোক, তার মধ্যে অর্ধেক লোক আমার থেকে নিশ্চয়ই আমার থেকে ইন্টেলিজেন্ট। ইউ মাস্ট রিড বিটুইন দ্য লাইনস। ইফ ইউ ক্যানট কন্টেন দি কস্ট, you may not get a good announcement in next year. তোমাদেরকে কস্ট রেশনাল করতে হবে। বড় এই কোনো এক্সট্রা কস্ট করার দরকার নাই। নো, তুমি তো বলবা স্যার এক্সট্রা কস্ট বলতে কি বুঝাচ্ছেন? আপনি কি একটা সাদা কাগজ সেভ করতে বলতেছেন? ইয়েস, সেটি কস্ট কন্ট্রোল। একটা সাদা কাগজের দাম 80 পয়সা। আমার ব্যাংকে আমি দেখেছি যে আমরা ইফ উই ক্যান, আমাদের ব্যাংকে যে এমপ্লয়ি স্ট্যাটাস যে স্ট্রেংথ, আমি যদি আমার লোক সংখ্যা এভরিডে একটা সাদা কাগজ সেভ করবে, 1 পেপার বাই 1 এমপ্লয়ি 1 ডে, আই ক্যান সেভ 12 লক্ষ টাকা বছরে। আমি তোমাকে এক্সাম্পল দিই, তোমরা হয়তো মনে করবে এটা নিয়ে স্যার কি একটা কাগজ হিসাব করতেছে। নো, হোয়াট আই এম ট্রাইং টু টেল ইউ দ্যাট তোমাদেরকে ওই পর্যায়ে যেতে হবে। মানে এটাকে বলা হয় জিরো বাজেটিং। জিরো বাজেটিং মানে হচ্ছে তোমরা যারা 2019 সালে বাজেট করছো 20 সালের জন্য, বাজেটে যে ঘরটা করছো না ওটাকে জিরো করে দাও। ইউ ডোন্ট হ্যাভ এনি বাজেট, ইউ ডোন্ট হ্যাভ এনি বাজেট। You have to make sure whatever is absolutely necessary for the institution ওইটাই তুমি খরচ করবা। তোমার বলে স্যার আমি তো বাজারের মধ্যে খরচ করছি স্যার,
আমার বাজেট ছিল 10 কোটি টাকা, আমি 9 কোটি টাকা খরচ করছি। নো, তুমি এটা করে সার্ভাইভ করতে পারবে না এই 2020 সালে এবং 21 সালে, পারবে না এটা করতে। তোমাকে তোমার বাজেট জিরো করে দিতে হবে, যে আমার কস্ট বাজেট জিরো, আমার কোনো বাজেট নাই, আমার কোনো বাজেট নাই, আমাকে যতটুক না করলে আমার ইনস্টিটিউশন বাঁচবে না, আমি অটটুক করবো শুধুমাত্র। কস্ট কন্টেন্ট করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। তোমরা যারা ইন্টেলিজেন্ট তারা বুঝে নাও, যদি কোনো আমাদের কোনো ইনস্টিটিউশন, আমাদের কোনো ব্যাংক যদি কস্ট কন্টেন্ট না করতে পারি সামগ্রিকভাবে, অথবা সেই ব্যাংকের উপর একটা বিরাট একটা চাপ আসতে পারে এবং আসবে। স্যার অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার কাছ থেকে গুরুত্বপূর্ণ অনেকগুলো মতামত আমরা পাচ্ছি। আমরা বিশ্বাস করি আমাদের ইয়াং ব্যাংকারদের জন্য এটা অনেক ইফেক্টিভ হবে। স্যার ব্যক্তিগত জীবন নিয়ে আরো অনেকগুলো কোশ্চেন আছে, আমরা ছোট দুই একটা কোশ্চেন নিচ্ছি স্যার। জানতে চাইছে ব্যাংকার না হলে আপনি কোন প্রফেশনটাকে পছন্দ করতেন? আর্কিটেক্ট। ব্যাংকিং ছাড়া? জি, আমার ইচ্ছে ছিল আর্কিটেক্ট হওয়া। আর্কিটেক্ট, ওকে ওকে। আর ছোটবেলার স্যার কোনো হবি বা শখ যেটা এখনো? আমি আর্কিটেক্টের পরীক্ষা দিতে গেছিলাম। ওকে, ইন্টারমিডিয়েট পাস করি, বাট আমি পাস করি নাই। একটু ডিটেইলস বলেন স্যার। না বলার কিছু না, আমি পরীক্ষা দিতে গেছিলাম, আমি পাস করি নাই, সোজা কথা। স্যার আমরা ধন্য যে আপনি ওই আর্কিটেক্টের, আমি আর্কিটেক্ট পরীক্ষা পাস করি নাই। সো আমার বন্ধু বলছে যে আমি আমার ব্যাকগ্রাউন্ড ছিল সায়েন্স, তাই না? সো আই থট আমি মনে করি যে আমি ক্রিয়েটিভ কাজ করতে চাই, আমি সবসময় একটু ক্রিয়েটিভ জিনিস করতে চাই, ভালো মন্দ যাই হোক না কেন। সো আমি আর্কিটেক্ট পরীক্ষা দিতে গেছিলাম, আমি কোয়ালিফাই করি নাই। তখন আমার বন্ধু বলছে যে সায়েন্স পড়ে তো কোনো লাভ নাই, আর তখন তো 4 বছরের কোর্স শেষ হতো 7 বছরে। সো আমি তখন আমি তখন ঢাকা ইউনিভার্সিটিতে আমি ভর্তি হই। দেন আই স্টাডি মার্কেটিং, বাট আমি মার্কেটিং আমি অনেক এনজয় করি। এটার মধ্যে একটা বিরাট মজা আছে কিন্তু মার্কেটিং এ, লট অফ থিংস ইউ ক্যান ডু। আমাদের জন্য এটা কিন্তু আমরা উই আর লাকি যে আমরা এই জন্যই হয়তো একজন আলী রেজা ইফতেখারকে পেয়েছি আমাদের লিডার হিসেবে। এটা অনেক কথা। স্যার ছোটবেলার কোনো হবি যেটা এখনো আপনাকে সেই জিনিসগুলো এখনো আনন্দ দেয়? দেখো আমি আমার কলিগদের সবসময় কথা বলি, আমি কালকেও একটা ছোট করে বলছিলাম যে প্রত্যেকটা মানুষের হবি থাকা উচিত। যার হবি নাই তার ইনার ড্রাইভ নাই, এটা আমার বক্তব্য। আপনারা অনেকে সবাই ডিসএগ্রি করতে পারেন। হবি ইজ এ ইনার ড্রাইভ। হবি তোমাকে রিল্যাক্স করে, হবি তোমার স্ট্রেস কমায়। নাও হবি মানে আবার ওই অনেকে বলে আপনার হবি কি, এই চ্যাটিং করা হচ্ছে আমার হবি, এগুলো সব হবি টবি না, এগুলো হবে না। আমি বলছি রিয়েল, যেমন আমরা যখন ছোট ছিলাম তখন আই ওয়াজ ভেরি মাচ ইনভলভ ইন স্পোর্টস। আমি আমার ইন্টারমিডিয়েটের 2 বছর এবং আমার ইউনিভার্সিটি 2 বছর, আমি 4 বছর আমি তখন তো ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ ছিল, আমি 4 বছর আমি লিগে খেলেছি, ক্রিকেট খেলেছি। সো আই ওয়াজ ভেরি মাচ ইনভলভ ইন স্পোর্টস। আই ওয়াজ ইন আমি ব্যাডমিন্টন খেলতাম, আমি ন্যাশনাল লেভেলে টেবিল টেনিস খেলেছি। সো আমার স্পোর্টস এর প্রতি আমার একটা সাংঘাতিক একটা ইয়ে ছিল। দেন আই ইউজড টু কালেক্ট স্ট্যাম্পস, আই ইউজড টু কালেক্ট অটোগ্রাফস। আমার কাছে এখনো মানে 50 বছর পুরনো, 60 বছর পুরনো ক্রিকেটারদের কিন্তু হানিফ মোহাম্মদের সিনেতে আমার কাছে আছে। আমি জানি হানিফ মোহাম্মদের নাম তোমরা শুনছো কিনা। হ্যাঁ, গাভাস্কার সই আমার কাছে আছে, এখনকার না তখনকার। So I used to collect the autograph. আমার কাছে তোমরা জানো যে কেনেডি ফ্যামিলি, কেট কেনেডি কিন্তু বাংলাদেশে আসছিল। কেট কেনেডি, এডওয়ার্ড কেনেডি যেটা আর কি, ওর সই আমার কাছে আছে। আমার কাছে আইয়ুব খানের সই আছে, আইয়ুব খান। সো এগুলি আমি কালেক্ট করতাম। আমি আই ইউজড টু কালেক্ট কয়েন্স অলসো। আর হয় কি, সময়ের সাথে সাথে মানুষের হবি চেঞ্জ হয়, কিন্তু হবি ছাড়া মানুষ কিন্তু আমার কাছে আমি পছন্দ করি না, বিকজ তাদের মধ্যে ইনার ড্রাইভ নাই, কোনো ক্রিয়েটিভিটি নাই। আমি আমার একটা ডেন আছে, দিস মাই ডেন। এখানে শুধুমাত্র আমার জিনিস থাকে এবং এখানে অন্য কেউ অ্যালাউড না। ইভেন মাই ওয়াইফ ইজ নট অ্যালাউড আনলেস শি ইজ ইনভাইটেড। লেট মি রিপিট, মাই ডেন যারা আসবে ইজ বাই ইনভাইটেশন অনলি। দ্যাট ইনক্লুডস মাই ওয়াইফ, চিলড্রেন, মাদার এন্ড এভরিবডি। সো আমার ডেনে আমার শখের মতো আমি জিনিসপত্র সাজাইছি এখানে। আমি প্রচুর গান শুনি, হিন্দি গান কম শুনি, কিন্তু বাংলা এবং ইংরেজি গান আমি প্রচুর শুনি। আমার কাছে প্রচুর গানের কালেকশন আছে।
আমার কাছে অনেক ইন্টারেস্টিং বই আছে। আমি মোটা বই পড়ি না, আমি চিকন চিকন বই পড়ি যাতে করে শেষ করতে পারি। মোটা বই ধরলে শেষ করতে পারবো না। সো এইটা আমি এখনো করি। সো আমি তোমার ফ্রি টাইমে আমি আই লিসেন টু মাই, আমার কাছে এলপি প্লেয়ার আছে, আই হ্যাভ রেকর্ডস। সো আমি আমার পছন্দ মতন আমি আমার গান শুনি। আর আমার কাছে এখনো আমার সেই কয়েন বক্স আছে, এখনো আমার কাছে অটোগ্রাফ বইটা আছে, এখনো আমার কাছে স্ট্যাম্প অ্যালবাম আছে 3টা বরাবর মোটা মোটা, এবং এখানে খুব রেয়ার স্ট্যাম্প আছে। সো দ্যাটস মাই হবি। স্যার থ্যাংক ইউ। আমরা স্যার আরেকটা জিনিস কিন্তু জেনেছি যে স্যার আপনার নিজস্ব একটা কিচেন আছে, রান্নার প্রতি একটা বোধহয় আপনার আলাদা একটা ফ্যাসিনেশন আছে, একটু কি স্যার? না আসলে রান্নার প্রতি ফ্যাসিনেশন নাই, আমার নিজস্ব কিচেন নাই। আমার তো ডুপ্লেক্স তো, সো আমার নিজস্ব আমার একটা ডেন আছে, দিস মাচ আই ক্যান সার্টিফাই। আমার নিজস্ব কিচেন নাই, বাট রান্নার জিনিসটা আসলে ইন্টারেস্টিং। আমাদের ব্যাংকে আমরা প্রতি বছর আমরা একটা রান্নার কম্পিটিশন করি। আমরা গত বছর করেছি, এইবার তো হলো না কোভিড এর জন্য। আমি ফার্স্ট কম্পিটিশন আমি ইয়ে করি নাই, মানে পার্টিসিপেট করি নাই, বাট আমি শিওর আমি নেক্সট টাইম যা হবে সেখানে আই উইল কুক, I will be actively involved in participating. ওকে স্যার, পছন্দের কোনো ডিশ স্যার আপনার? অনেকে জানতে চেয়েছে। শুনো, বিফের মতো মজা কিছু হতে পারে না। ওকে, এই যে যা বলো না কেন, বিফের মতন মজা রান্না হতে পারে না। সো আমাকে যদি কিছু অপশন দেয় যে স্যার আপনি যদি রান্না করতে চান আপনি কি রান্না করবেন, definitely I will go for beef, but not traditional recipe, something really different. ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। আমরা অনেক কিছু জানতে পেরেছি। আমার মনে হয় যে আপনি আমাদের জন্য নির্ধারিত সময় ছিল 1 ঘন্টা, এখনো প্রচুর কোশ্চেন আমাদের রয়েছে। আপনি আর কতটা সময় আমাদের দিতে পারবেন? একটু যদি স্যার আপনি না, আমি বললাম তো আমাকে কিছু আমার হাতে সময় আছে, বাট তুমি যদি মনে করো প্রশ্ন যদি একসাথে করতে পারো তাহলে আমার জন্য সুবিধা হয়, মানে সিমিলার। স্যার আমার একটা ছোট্ট কোশ্চেন ছিল। শিওর জি স্যার, আমি থ্যাংক ইউ স্যার। আমি একটা বিষয়ে শুধু কথা বলবো, সেটা হচ্ছে স্যার আপনি কালেকশন ডিপার্টমেন্ট নিয়ে অনেক এক্সটেনশন মূলক একটা খুব সুন্দর কথা বলেছেন। সো আমার এইখানে একটা ছোট্ট জিজ্ঞাসা ছিল স্যার, যে এখন এই COVID-19 যে কাস্টমার গুলা পেমেন্ট করতে পারে নাই এবং অ্যামাউন্টটা স্টেক হয়ে যাচ্ছে, ওই স্ট্যাক অ্যামাউন্টটা আফটার কোভিড পিরিয়ড অথবা আমরা যখন থেকে জোনের পর থেকে যখন কাস্টমারকে প্রেশারাইজড করব টাকা দেওয়ার জন্য, তখন কিন্তু তার ওই ইএমআই তে আমাদের ওই স্ট্যাক অ্যামাউন্টটা আবার রিডিস্ট্রিবিউশন করতে হবে, হতে পারে, রাইট? এই রিডিস্ট্রিবিউশনের আসলে যদি কিছু কি পয়েন্টস আমাদের কি স্যার অ্যাডভাইস হিসেবে? দেখো, এটা ভেরি গুড। এটা নির্ভর করে ব্যাংক টু ব্যাংকের উপরে, বাট তোমাকে তার ইএমআই কে আবার তোমাকে রিফিক্স করতে হবে। ওই লোকের পক্ষে তোমাকে সে 6 মাস আগে যে কিস্তি টাকা দিত সে এখন পারবে না, তাকে মেরে ফেললেও পারবে না। কিন্তু আমি কেন বলেছি ফলো আপ করা উচিত, কেন বলেছি তোমার কালেকশনটাকে আরো স্ট্রং করার জন্য, ইউ হ্যাভ টু সিট উইথ ইচ এন্ড এভরি কাস্টমার, see their abilities, see their DBR and agree to a revised EMI. বাট তুমি যদি না করো, তুমি যদি এটাকে ছেড়ে দাও, তাহলে কি হবে, এই লোনটা পুঞ্জীবিত হয়ে একটা সময় ক্লাসিফাই হয়ে যাবে। কিন্তু আমরা জানি এই মুহূর্তে বিশেষ করে ক্ষুদ্র এবং মাঝারি যারা লোন নিয়েছে বা যারা রিটেল লোন দিয়েছে তারা আগের মতন কিস্তির টাকা দিতে পারবে না। সো তোমার দায়িত্ব হবে যে তুমি যদি পোর্টফোলিও গুলিকে একজন ম্যানেজারকে ভাগ ভাগ করে দাও, হ্যাঁ, যে এক একটা সেগমেন্ট করতে পারো বা ভাগ করে দাও, যে একটা ম্যানেজারের আন্ডারে কথা জাস্ট বলার জন্য বলছি, একটা ম্যানেজারের আন্ডারে 70টা 80টা কাস্টমার থাকবে, তার সাথে 3 জন ডিপুটি থাকবে। তোমাদেরকে প্রত্যেকটা কাস্টমার সাথে বসে ক্যালকুলেশন করে নতুন ইএমআই সেট করতে হবে। সেই ইএমআইটা সেট করার পর তার কাছ থেকে সেটা এগ্রিমেন্ট সাইন করার পরে বা অফার লেটার সাইন করার পরে ইউ নিড টু ফলো ইট আপ। তোমরা এটাকে ছেড়ে দিও না, ছেড়ে দিলে ব্যাপারটা অনেক বড় পুঞ্জীবিত হয়ে যাবে, তখন এনপিএল লোনটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, দেন ইউ ক্যানট ম্যানেজ। ইউ শুড স্টার্ট ইট ফ্রম নাও। ঠিক আছে? এনি ইন্টারেস্টিং প্রশ্ন? স্যার একটা কোশ্চেন জানতে চাচ্ছে যে আপনার তো ভার্সেটাইল একটা ব্যাংকিং ক্যারিয়ার আমরা রয়েছে, বর্ণাঢ্য ব্যাংকিং জীবনে স্যার আলী রেজা ইফতেখার হয়ে ওঠার গল্পটা জানতে চাচ্ছি স্যার।
আমি বুঝি না, মানে নাম তো রাখছে আমার আমার বাবা মা, মানে কি বলবো বুঝলাম না। না স্যার, মানে আপনার এই যে মানে ব্যাংকিং ক্যারিয়ারের শুরু থেকে মানে আপনি সফলতম একজন ব্যাংকার, 12 বছর, দীর্ঘ 12 বছর ইস্টার্ন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরের মতো একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়েছেন এবং একটা লোকাল ব্যাংকে বাংলাদেশের লিডিং একটা লোকাল ব্যাংকের আপনি শেপে নিয়ে এসেছেন। এই সফলতার গল্পটা স্যার জানতে চাচ্ছি। আমি যখন ব্যাংকে জয়েন করি, আমি কিন্তু তোমাদের মধ্যে এত প্রিভিলেজ ছিলাম না। আমি এখন মানুষ ট্রান্সফার করলে মন খারাপ করে। আমি ব্রাঞ্চে কাজ করেছি, আমি ফাইন্যান্সে কাজ করেছি, আমি রিকনসিলিয়েশনে কাজ করেছি, আমি অডিট টিমে কাজ করেছি, আমি ট্রেড ফাইন্যান্সে কাজ করেছি এবং পরে আই মুভ টু কর্পোরেট, দেন রিস্ক, দেন এগেন ব্যাক টু কর্পোরেট। সো আমি যেহেতু ব্রাঞ্চে কাজ করেছি 6 বছর, সো আমার ব্রাঞ্চ ব্যাংকিং সম্বন্ধে মানে আমাকে কেউ বুলশিট করতে পারে না, সোজা কথা। বটম লাইন জিজ্ঞেস করো, নোবডি ক্যান বুলশিট মি। কিন্তু এখন সমস্যা হচ্ছে, এখন তোমাকে যদি আজকে ব্রাঞ্চ ম্যানেজার থেকে যদি ফাইন্যান্সে আনা হয়, মনে হবে তোমার পৃথিবী উল্টে গেছে। মানে তোমাকে বলবে আরে তোরে তো ফালাই দিচ্ছে, তোমার তো ঘটনা, তোমার তো ক্যারিয়ার নাই, which is a stupid thing. শুনো একটা কথা বলি, যদি তুমি নিজেকে যদি মাল্টি স্কিল করতে না পারো, তোমরা কোনো দিন উপরে উঠতে পারবা না, বা রিস্ক করলেও সাস্টেন করতে পারবা না। একটা ব্রাঞ্চ ম্যানেজারকে নিয়ে আসছি, মনে করো কথা কথা মনে রিটেল রিস্কের আন্ডারে, সে তো কানতে কানতে তার জীবন শেষ হয়ে গেল। আমি কেন? বলে স্যার আমি তো এরকম ব্রাঞ্চে ছিলাম, আমি ব্রাঞ্চ ম্যানেজার, এখন তো আমি one of the approver retail. You are one of the approver of retail risk, you have a portfolio. আর তুমি তো এটা না শিখলে কেমন? আর তাকে যদি আমি ব্যাক অফিসে নিয়ে আসি, মনে কর ট্রেডে দেই বা অন্য কোথাও দেই, ও তো মনে হয়তো বলে ফেলবে যে আমার জীবন শেষ হয়ে গেল স্যার। দিস ইজ নট রাইট। আমি সবার জন্য একটা কথা বলি, যারা যারা শুনতেছেন, ক্যারিয়ারের প্রথম দিকে আপনারা চেষ্টা করেন বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করার জন্য, আপনারা এক ডিপার্টমেন্টে কাজ করেন না। এটা আমি আপনাকে একদম বলি না যে মানে জীবন দিয়ে শিখছি। আপনারা এক ডিপার্টমেন্টে কাজ করেন না মেইনলি প্রথম 10 বছর। এবং আপনি তো বলবেন স্যার আমি চাইছিলাম আমাকে দেয় না, এগুলি বুলশিট, এগুলো লুজাররা বলে। আপনি আপনার বসকে বলবেন আমি আপনার সাথে ক্যারিয়ার প্ল্যানিং করতে চাই, আমি আগামী 3 বছর আমি কোন ডিপার্টমেন্টে কাজ করব। এটা আপনি কেউ বলেন না, আপনার ভয় পান আপনার বসকে। এত ভয় পেলে তো লাভ নাই, তাহলে তো ক্যারিয়ার নিয়ে চিন্তা করার দরকার নেই, তাহলে এরকমই থাকেন। You need to sit with your boss that I need a career planning with you. Next 2 years, 3 years আমি কোন ডিপার্টমেন্টে কাজ করব। আপনার প্রথম 10 বছর এক ডিপার্টমেন্টে আপনার কাজ করেন না, আপনারা তাহলে আপনাদের উপর দিকে উঠতে অনেক কষ্ট হয়ে যাবে। আপনারা গ্রেড বাই সিনিয়র হবেন, কারণ আপনাদের তো প্রমোশন না দিলে মন খারাপ হয়ে যায়। হ্যাঁ, সো তখন আপনার এই ঘটনাটা ঘটবে। ঘটনা ঘটার পরে আপনি দেখবেন আপনি আস্তে সিনিয়র হচ্ছেন, আপনি ভিপি এসভিপি হবে, কিন্তু আপনি ব্যাংকিং এ বিও শেখেন নাই। আপনি যেই ব্রাঞ্চ ম্যানেজার ছিলেন আপনি ওখানে বসে আছেন, এর বাইরে যে আরো 30টা ডিপার্টমেন্ট কাজ করে, আপনি ওই হলিস্টিক ভিউ আপনি পাবেন না। আরেকটা আপনি টিপস দেই, কমিটির মেম্বার হওয়ার চেষ্টা করবেন। কমিটি মেম্বারের সুবিধা হয় কি, যখন 10 জন 20 জন 15 জন যখন কোনো কমিটিতে বসে, আপনি ওই ডিপার্টমেন্টে কাজ না করলেও আপনি ওখানে কথা শুনতে 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 আপনার একটা আইডিয়া হবে যে ওই ডিপার্টমেন্টের ফাংশন কি। সো এইটা হচ্ছে আমার ইয়াং ব্যাংকারদের কাছে আমার অনুরোধ। ফার্স্ট 10 years try to work in different departments, even for 1 year to 2 years. Have a feel of the entire banking, all the divisions. সবগুলো পারবেন না করতে, বাট মেজর কিছু করেন। যদি আপনি কর্পোরেট ব্যাংক কাজ করতে চান, আপনাকে রিস্ক জানতে হবে, আপনাকে ট্রেড ফাইন্যান্স শিখতে হবে, মাস্ট। ওই সিসি হাইপো, সিসি প্লেজ, এগুলি কিন্তু বস্তার জিনিস ফালাই দিচ্ছে। এগুলি আমার সাথে কোনো ব্যাংকাররা কথা বলতে পারে না। হোয়াট ইজ সিসি হাইপো, হোয়াট ইজ সিসি প্লেজ। আমরা এখনো বলি যে লোন দিবেন, আগে জিজ্ঞেস করি ভাই মর্টগেজ কি দিবেন। আপনি কি জমি ব্যবসা করেন নাকি? আপনি মর্টগেজ আপনি কি করবেন? আপনি কি জানেন যে আজকে যদি বাংলাদেশে সমস্ত মর্টগেজ যদি যোগ দেওয়া হয়, তাহলে সেটা বাংলাদেশের ম্যাপের থেকে বড় হয়ে যাবে। You need to find out the cash flow, the ability to pay when the money is due. এখনো আনফরচুনেটলি আমার অনেক কলিগ প্রথম আলাপে ফার্স্ট কোশ্চেন মর্টগেজ কি দিবেন। আপনি মর্টগেজ কথা পরে আসবে, সে ব্যবসা কি করে, ব্যবসা থেকে তার
ক্যাশ ফ্লো পজিটিভ নাকি নেগেটিভ, কোন পর্যায়ে নেগেটিভ, সে দিতে পারবে কিনা সেটা আপনি আলাপ করেন, এরপরে আপনি কোলাটেরাল যান। আমাকে একটা একজন প্রশ্ন করেছে একজন সিনিয়র একজন লোক যে আপনার কাছে বাংলাদেশের এনপিএল যে বেড়ে যাচ্ছে তার কারণ কি? আমি বলছিলাম ফার্স্ট কারণ হচ্ছে এখনো পর্যন্ত বাংলাদেশে মর্টগেজ বেস লোন হয়, মানে সিকিউরিটি বেস লোন হয়। দিস ইজ ভেরি আনফরচুনেট। আমরা যদি ব্যবসা না বুঝি, তার ক্যাশ ফ্লো যদি না বুঝি, রিপেমেন্ট ক্যাপাসিটি না জানি, আমি খালি তার কোলাটেরাল নিয়ে করবো? আমাকে বলেন, আপনি একজনকে 50 কোটি টাকা লোন দিলেন, সে আপনাকে 200 কোটি টাকার একটা জমি দিল, সেই জমি কি আপনাকে ক্যাশ প্রদান করতেছে? না। জিরো। সেই জমি কি আপনাকে ইনস্টলমেন্ট টাকা দিচ্ছে? সেই জমিতে যদি ফ্যাক্টরি না থাকে, সেই জমিতে যদি কোনো রকম কিছু উৎপাদন না হয়, তাহলে আপনি টাকাটা আমাকে দিবেন কোত্থেকে? জমির কি পিস টুকরা টুকরা আমাকে জমি নিয়ে আসবেন আমার কাছে? স্যার আজকে নিয়ে আসছি 1 কাঠা, কালকে দিব 2 কাঠা, এরকম করে? এখন ব্যাপারটা হাস্যকর। This is not the way to lend money. You need to understand the business, you need to understand the cash flow. You must understand, you must be fully convinced that যখন ইনস্টলমেন্টটা ডিউ তখন এই ব্যবসা থেকে টাকা দিতে পারবে কিনা। হ্যাঁ, আমি বলছি না আপনি কোলাটেরাল নেবেন না, আমি কখনো এটা বলবো না, আপনার কোলাটেরাল নেবেন, কিন্তু সে আলাপটা প্রথম আলাপ হওয়া উচিত না, সেটা শেষ আলাপ হওয়া উচিত। সব আলাপ হওয়ার পরে দেখেন এটা পাবলিক মানি, আমাদের মর্টগেজ রাখতে হয়, বিকজ এর সাথে প্রভিশন রিলেটেড অনেক কিছু আছে, আমাদের সিকিউর রাখতে হবে, অ্যাসেট বিল্ড আপ করতে হবে। সো আমরা এটার জন্য ব্যবসা তো ভালো, বাট আমাকে এটা আপনি এটা করলেন। এই আলাপটা আসবে একদম শেষে। আমাদের এখানে এখনো দুর্ভাগ্যজনক এখনো আমরা প্রচুর সিনিয়র ব্যাংকাররা প্রথম প্রশ্ন করে আপনি আমাকে কোলাটেরাল কি দিবেন, আমাকে সিকিউরিটি কি দিবেন। ওই সিকিউরিটি আপনাকে ক্যাশ দিতে পারে না। এই তোমার কথাটা তুমি মিউটে আছো, মিউটটা অন করো। হ্যাঁ বলো। জি স্যার, ধন্যবাদ স্যার। আমার মনে হয় যে নিউ জয়নারদের জন্য এটা একটা চমৎকার এক্সপিরিয়েন্স, আপনি তাদের অনেক উপকৃত হবে তারা আপনার এই আলোচনা থেকে। আমি একটু নবীকে বলতে চাচ্ছি যে আমাদের একদম শেষ মুহূর্তে চলে এসেছি, গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন যদি আপনি আমাদের কমেন্টস প্যানেল থেকে নিয়ে আসেন। ধন্যবাদ স্যার। এই পর্যন্ত অনেকেই স্যার এখানে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন। আমি কিছু নাম এখানে পিক করতে চাই, অনেকক্ষণ ধরে আমাদেরকে কৃতজ্ঞতা জানিয়েছেন, স্যারকে ধন্যবাদ দিয়েছেন। এর মধ্যে মিস্টার শফিউল আজিম, মির্জা হামিদ, আব্দুল মালিক, নুরুজ্জামান উজ্জ্বল, এহসান গোস্বামী, সুদীপ্ত রায় চৌধুরী, সামিউল করিম, প্রেমতোষ পাল, শারমিন আক্তার, মতিউর রহমান, কাজী শারমিন, শহীদ খান, এরকম অনেকে স্যার আমি কোশ্চেন করেছেন। এর মধ্যে থেকে স্যার এখানে মিস্টার আবিদুর রহমান উনি প্রশ্ন করেছেন, ইজ নট ইট পসিবল টু ডু ম্যান্ডেটরি ইন্স্যুরেন্স অন রিপেমেন্ট? নিশ্চয়ই এটা স্যারের কাছে কোশ্চেন রেখেছেন। এটা আমরা কাজ করছি, আমি বলেছি যে আমাদের ক্রেডিট রিস্ক গ্যারান্টি স্কিম আমরা কথা বলছি, বাংলা ব্যাংক ইজ ওয়ার্কিং অন ইট, যে আমরা এই লোনটাকে সিকিউর করার জন্য কোনো ইন্স্যুরেন্স কভারেজ দিতে পারি কিনা, এটার উপর কাজ হচ্ছে। আমি 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 বলবো, আমি জানি না কতখানি কাজ হচ্ছে, বাট আমরা এটা অফিসিয়ালি বাংলা ব্যাংকে জানিয়েছি, মিনিস্ট্রি অফ ফাইন্যান্সকে জানানো হয়েছে, তারা এর উপরে কাজ করছে। যে আমাদের লোন বিভিন্ন অনেক জায়গায় আছে যে ইউ পে প্রিমিয়াম, একটা লোনের একটা পোর্শন আপনি ইন্স্যুরেন্স করে রাখতে পারেন। জি স্যার। স্যার আশরাফুল হক, মিস্টার আশরাফুল হক উনি একটা কোশ্চেন করেছেন যে অবস্থায় আমরা প্রফিট শকটা অ্যাবজর্ব করার ব্যাপারে আমরা কি ধরনের পদক্ষেপ নিতে পারি অথবা কি ধরনের চিন্তা আমরা করছি ইন্ডাস্ট্রি থেকে? আমি ফার্স্টে বলেছি যে আমরা খুব সম্ভব আগামীকাল 31 তারিখে আমরা যে ব্লক অ্যাকাউন্টে যে টাকাটা রাখা হচ্ছে এটা আমরা একটা পাবো, দিক নির্দেশনা পাবো, আমি জানি। আর কস্টের কথা বলেছি, কস্ট আপনাকে কমাতে হবে, এটা কোনো উপায় নাই। ব্যবসা আপনি এই বছর খুব একটা ভালো করতে পারবেন না, এটা আপনি বলেন, আমরা কেউ পারবো না। সো এটাকে কন্টেইন করার জন্য ব্যবসা যেন খারাপ না হয় সে ব্যবস্থা করেন, সো দ্যাট ইউ উইল নট। শুনুন আমি বলি, আপনি যদি টাকা না হারান তাহলে তো আপনার প্রফিট বাড়ছে, তাই না? চেষ্টা করেন, যেহেতু আপনার এখন বিজনেস আমরা এই বছর আমরা করতে পারবো না, আমরা খুব ভালো মতন কেউ করতে পারবো না, we have to make sure that we don't lose money. তো একদিকে আমি প্রফিট করতে পারবো না আমি জানি, তারপরে আমি টাকা যদি লুজ করি তাহলে তো আমার তো প্রফিট বলে কিছু থাকবেই না। সো এখানে আমার সাজেশন হবে যে আপনারা কস্ট কন্টেন্ট করেন, রেভিনিউটাকে আমরা জানি আমরা আমাদের এক্সপেক্টেড লেভেল নিতে পারবো না, কিন্তু মেক শিওর দ্যাট উই ডোন্ট লুজ মানি, তাহলে কিন্তু আপনি জটা আপনি একটু ব্যালেন্স করতে পারবেন। বাট এই বছর আমাদের প্রফিট এক্সপেকটেশনটা আমরা খুব একটা বেশি আমি করতে চাই না, এটা নট পসিবল। আমি বলে না, আমাদের ইন্ডাস্ট্রি ভালো কিছু করতে এই বছর, দেখা যাক নেক্সট ইয়ারে কিছু হয় কিনা।
থ্যাংক ইউ স্যার। স্যার এই পর্যন্ত আমাদের কাছে 10,000-এরও বেশি দর্শকের কাছে আমাদের এই লাইভটা পৌঁছে গেছে এবং একযোগে এখন প্রায় 800-র মতো সম্মানিত দর্শক শ্রোতা দেখছেন। সবাই স্যার আপনাকে আরো অনেকবার আমাদের প্ল্যাটফর্মে চেয়েছেন। আর একজন এখানে একটা আমাদেরকে প্রশ্ন করেছে আমাদের মেম্বারের মধ্যে থেকে যে ব্যাংকার্স ক্লাব কিভাবে আরো সুন্দর মোটিভেশনাল ব্যাংকারদের জন্য মোটিভেশনাল বিভিন্ন পদক্ষেপ নিতে পারে, এই ব্যাপারে আপনার গাইডেন্সটা আমাদের সম্মানিত সদস্যরা জানতে চেয়েছেন। আমি মনে করি ব্যাংকার্স ক্লাব যে কাজটা শুরু করেছে ভেরি এনকারেজিং। অ্যাক্টিভিটি বাড়াতে হবে, হ্যাঁ, ইভেন্ট বাড়াতে। এখন সময় না, এখন আমাদের কিছু করতে পারবো না। এখন আমরা ইভেন্ট করতে চাইলে আমরা মিট করতে পারবো না, কিন্তু এই যে একটা ফোরাম হচ্ছে, এরকম ইন্টারেস্টিং ফোরামগুলি করা উচিত। এবং যখন আমরা কোভিড-19 থেকে আমরা যখন কন্ট্রোল করতে পারবো, আমরা বেরোতে পারবো না, যখন কন্ট্রোল করতে পারবো, আমার মনে হয় একটা বড় গেট টুগেদার করলে ভালো হয়। পিপল, আমি একটা বলি, যে কোনো অর্গানাইজেশনে পিপল ইন্টারাকশন না থাকলে সেই অর্গানাইজেশন ফ্লারিশ করবে না। পিপল ইন্টারাকশন আমাদেরকে করতেই হবে। এখন এটা তোমরা কিভাবে করবা, কখন করবা, এটা তোমাদের ব্যাপার। কিন্তু আমি সত্যি কথা বলি, আই এম রিয়েলি গ্রেটফুল যে তোমরা এরকম একটা ইনস্টিটিউশন করেছো, এবং এটা আমি মাঝে মাঝে একটু ফলো আপ করি যে কি হয়। ইউ আর ডুইং ভেরি গুড। হ্যাঁ, মাই স্যালুট টু এভরিবডি। বাট অ্যাক্টিভিটি বাড়ালে পিপলের এঙ্গেজমেন্ট করা উচিত। আরেকটা কথা বলি, শুধু এই লোকগুলি যেন কখনো না থাকে সব সময়। প্রত্যেক সময় চেষ্টা করবা নতুন কোন ফেস, ইয়াং বাচ্চাদেরকে দোকানে যাও। তুমি হয়তো বলবা স্যার ওদের এক্সপিরিয়েন্স নাই, তোমারও কিন্তু এক্সপিরিয়েন্স একসময় ছিল না। আমার কম্পোজিশন, আমার ইএমটি তে আমার যে এক্সটেন্ডেড ম্যানেজমেন্ট টিম আছে আমার ব্যাংকে, আমি এই বছর কিন্তু গত বছর আমি অনেক ইয়াং লোকদেরকে আমি ঢুকিয়েছি, যারা গ্রেড ওয়াইজ হয়তো তারা হয়তো কোয়ালিফাই হয়তো করে না। বাট আই সেড নো, 20 to 30% people of EMT member must be, maybe less than a middle manager. ওদেরও উচিত তোমাদের যে এক্সিকিউটিভ কমিটি মেম্বার বা যেই নাম বলো না কেন, সেখানে কিছু ইয়াং মেম্বারকে রাখার জন্য। কারণ মনে রাখতে হবে, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট এ টিম, সে একটা ক্রিকেট টিম, একটা ক্রিকেট টিমে কিন্তু গাভাস্কার যখন খেলতো 19 বছরের ছেলেও কিন্তু খেলতো। টেন্ডুলকার কিন্তু 16 বছরে ঢুকছে। সো তুমি মনে করো না স্যার এর আগে গাভাস্কার হোক তারপর থেকে ঢুকাবো, নো, তাহলে জীবনে বাঁচবা না। প্রত্যেকটা কমিটির ভিতরে কিছু না কিছু ইয়াং মেম্বারকে ঢুকানো উচিত। let them learn from your experience, এবং তাদেরকে লিডারশিপ হয় কি তখন তারা দে ফিল empowered। এবং তখন হবে কি যে না শুধুমাত্র ভাই ভিপি না হলে মেম্বার হতে পারবো না, এই জিনিসটাকে বেড়ে যাও। গ্রেড, এই যে গ্রেড, আমি জানি এটা বললে তোমরা সবাই হাসবা, হয়তো 200 প্রশ্ন আমাকে এখনই করবে। গ্রেড ইজ নট ইউর অ্যাচিভমেন্ট। সবাই তোমরা হাসতেছো, আমি জানি যারা তোমরা সুন্দর সবাই বলছে হ্যাঁ স্যার আপনাদের কথা বলবেন। আমি আই সোয়ার আমি বলছি, গ্রেড ইজ নট ইউর অ্যাচিভমেন্ট, রেসপন্সিবিলিটি ইজ ইউর অ্যাচিভমেন্ট। তোমাকে আমি ভিপি বানায় বসে রাখলাম, তোমার লাভটা আমাকে বলো শুভ, তোমাকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বানায় বসে রাখলাম আমার পাশে, হোয়াট ইজ ইউর অ্যাচিভমেন্ট? বাট ইফ আই গিভ ইউ আর এভিপি, ইফ আই গিভ ইউ হাই রেসপন্সিবিলিটি, তুমি কোনটা চাও? আমি জানি তুমি বলো স্যার আমি এসভিপি চাই, জানি, আই নো ইউর মেন্টালিটি, বাট আমার কাছে তা না। প্রমোশন ইজ এ রিকগনিশন ফ্রম মাই সাইড, বাট রেসপন্সিবিলিটি ফ্রম ইয়োর সাইড। ব্যাংক তোমাকে অ্যাকনলেজ করেছে, প্রমোশন দিয়েছে, ইটস এ রিকগনিশন ফ্রম ব্যাংক টু ইউ, বাট রিমেম্বার it comes with a higher responsibility. You cannot deliver the same level of service or same level of output if you are promoted to higher rank. But higher rank means higher responsibility. This is my philosophy and I practice it in Eastern Bank. And probably আমি মানে গর্ব করে বলতে চাই ইস্টার্ন ব্যাংকের সাফল্যর পাল্লাটা অনেক ব্যাংকের থেকে অনেক বেশি, বিকজ উই এম্পাওয়ার পিপল। আমার ব্যাংকে অনেক SEVP, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, ইজ নট এ মেম্বার অফ ম্যানকম মেম্বার, দে আর নট ম্যানকম মেম্বার্স।
How come a AVP is a member of external management team? Is it the grade or the skill or the leadership quality or the potential leaders? তোমরা যদি কথাগুলি হয়তো আমাকে মনে করবে স্যার আপনি তো এমডি হয়ে গেছেন, আপনি সমস্ত আমাদের বুলি মানেন, বলতে পারো তোমরা তোমাদের ব্যাপার বলতে পারো, আমি তো কাউকে ফোর্স করতে পারি না। আমি আমার এক্সপিরিয়েন্স, আমি আমার ফিলোসফি তোমাদের শেয়ার করলাম। প্রমোশন কাউন্স উইথ রেসপন্সিবিলিটি। স্যার আমরা আপনার কথা অনেক গভীর আগ্রহের সাথে শিখছি, বিকজ আমরা বিশ্বাস করি আপনার মতো সফল মানুষের কথা মানে sit with your boss and ask for your career progression. বস তোমাকে অ্যাভয়েড করবে, I can write it down, he or she will avoid you, but it is your career, it is not his or her career. After 2 years you have to sit with your boss and ask him or her, what is my career plan? এত ভয় পেলে দুনিয়াতে হবে না। সুন্দর করে নাইস করে বসকে কনভিন্স করে বসের সাথে অ্যাপয়েন্টমেন্ট করে টাইম নিয়ে sit with him or her and you have to make your own career. নিজের গল্প নিজে লেখো, আরেকজনকে তো নিজের গল্প লেখায়ও না, রাইট? শোনো আমার দর্শক সময় আরেকটা ভিডিও কনফারেন্স আছে স্যার। আমরা একদমই শেষ মুহূর্তে চলে এসেছি স্যার। আমরা শুধু আপনার নোটিফিকেশনের জন্য একটু জানাচ্ছি, আপনি নিশ্চয়ই জানেন 2018 সালের 10ই জানুয়ারি একটা মিটিং এর মধ্যে দিয়ে আমরা ব্যাংকার্স ক্লাব প্রতিষ্ঠা করেছিলাম, এবং তারপর আমরা এবিবি তে আপনারা আমাদের সুযোগ দিয়েছিলেন স্যার, আমাদের প্রেসিডেন্ট স্যার সহ আপনাদের সাথে যে কিছু মত বিনিময় করার সুযোগ আপনি করে দিয়েছিলেন। আমরা এটা আরো করব। এখন 1000 মেম্বারের একটা চমৎকার একটি প্রতিষ্ঠান, এবং আমাদের 6 তলায় একটি ভবনে আমাদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, আমাদের স্পোর্টস জোন রয়েছে, আমাদের লেডিস কর্নার রয়েছে, টিভি লাউঞ্জ রয়েছে, আমাদের চমৎকার একটি রুফটপ রয়েছে আড্ডার জন্য। আমাদের স্পোর্টস জোনে আমাদের অনেক ধরনের খেলার অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এবং আমরা আরো কিছু জানাতে চাই, আমাদের এই মুহূর্তে 18টা কোম্পানির সাথে 5টা হসপিটালের সাথে স্পেশাল ডিসকাউন্ট এগ্রিমেন্ট রয়েছে। আর যেটা স্পেশালি আপনাকে জানাতে চাই, আমাদের ডিজিটাল একটা ব্লাড ব্যাংক রয়েছে, 1000 ব্যাংকারের ব্লাডের সেখানে নাম্বার দেওয়া আছে। আমরা এই পর্যন্ত যতবারই আহ্বান করেছি সবসময় আমরা ব্লাড দিতে পেরেছি। ব্যাংকারদের ভিতরে এই চমৎকার একটা এই ধরনের একটা মানে উৎসাহর জায়গাটা দেখে আমরা নিজেরাই খুবই অভিভূত। এবং আরো জানাতে চাই স্যার, আমরা একটা কুইজ প্রোগ্রাম এই কোভিড প্যান্ডামিকের সময়টাতে আমরা চিন্তা করছি, ওয়ার্ক ফ্রম হোম যারা করছে তারা হয়তো অনেকটা সময় কাটাতে আমরা চিন্তা করছি। আমরা ডিজিটাল কুইজ ছেড়েছি এ পর্যন্ত 2 মাসে 2টো, প্রায় 1500 ব্যাংকার স্যার এই কুইজটাতে অ্যাটেন্ড করেছে, এবং জাস্ট ডিজিটাল কুইজ ছিল, শুধু মাল্টিপল চয়েস থেকে ক্লিক করে। এবং এইটাকেও আমরা স্যার কন্টিনিউ করার জন্য চিন্তা করছি, প্রতি মাসে একবার এটা করছি। সো এই অ্যাক্টিভিটিস গুলো আমরা করছি। আর পিকনিকের যে কথাটা বলেছিলেন স্যার, আমরা আসলে ফেব্রুয়ারিতে একটা পিকনিক করেছিলাম, 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে তে। আপনি হয়তো আমি বলেছিলাম স্যার ওই যে বসুন্ধরা কনভেনশন সেন্টার একটা প্রোগ্রামে আপনাকে আলাদা করে আবার বলা হয়েছিল, আপনি হয়তো মিস করেছেন। 3000 ব্যাংকার, আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে প্রথম স্যার একটা কোনো ইভেন্টে 3000 ব্যাংকারকে আমরা একসাথে পেয়েছিলাম। চমৎকার একটা আমাদের জন্য ডে ছিল। ভেরি গুড, ভেরি গুড। এই কোভিড-19টা কন্ট্রোলের মধ্যে আসুক। আমি তোমাদের উত্তরাতে না, আমাদের উত্তরাতে স্যার, আমি এই কোভিড ব্যাপারটা একটু কন্ট্রোলের মধ্যে আসুক। আমি এবিবির পক্ষ থেকে আরো কয়েকজন কিন্তু একদিন তোমাদের এখানে আসবো। অসংখ্য ধন্যবাদ স্যার। ইতিমধ্যে অনেক এমডি স্যার, এই সাবেক এবিবির চেয়ারম্যান স্যারও এসেছিলেন যখন এবিবির চেয়ারম্যান ছিলেন। আমরা হয়তো আপনাকে ইতিমধ্যেই পেতাম স্যার, আসলে আনফরচুনেটলি কোভিড এর সময়টার কারণে জিনিসটা হয়তো একটু দীর্ঘায়িত হলো। বাট আমরা দৃঢ় বিশ্বাস রাখি স্যার, অতি শীঘ্রই আফটার দ্য কোভিড প্যান্ডামিক সিনারিও ইনশাআল্লাহ আপনাকে আমরা পাবো। সবসময় আপনি আমাদের অভিভাবক হিসেবে আছেন, এবং ইনশাআল্লাহ ব্যাংকার্স ক্লাব তার সকল সফল যাত্রায় আপনাকে একজন অ্যাডভাইজার হিসেবে, আমাদের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে সবসময় পাবে। সেই প্রত্যাশা থেকে আপনার মূল্যবান সময় থেকে আমাদের মেম্বারদের জন্য কিছু সময় আপনি শেয়ার করাতে আমরা সত্যি কৃতজ্ঞ আপনার প্রতি, এবং আমরা আশা করবো যে আপনার শুভাশিস, স্নেহ এবং ভালোবাসা আমাদের ব্যাংকারদের প্রতি, আমাদের পুরো ব্যাংকিং ইন্ডাস্ট্রির প্রতি থাকবে, সেই আশাবাদ ব্যক্ত করছি স্যার। আপনি শেষ মুহূর্তে যদি একটু বিদায় নিয়ে নেন আমাদের দর্শকদের কাছে। ফার্স্ট অফ অল আমি আবার বলছি সবাইকে ঈদ মুবারক। এন্ড আমি এটা শুধু তোমাদের, আমি কখনো বলবো না যে তোমরা এখানে আমি আই অলসো ফিল প্রিভিলেজড যে এতগুলি আমার কলিগের সাথে আমি একবারে কথা মানে একটা
একটা কনফারেন্স কলে আমি কমিউনিকেট করতে পারছি। ইট ইজ অলসো ফর মাই, এটা আমার জন্য একটা বড় প্রিভিলেজ এবং আমার জন্য একটা বড় পাওয়া, কারণ এত বড় ফোরাম পাওয়া যায় না। হ্যাঁ, এটা তো সম্ভব না 600 লোক আমি। সো এটা একটা থ্যাঙ্কস টু ইউ গাইস, তোমরা যেটা অ্যারেঞ্জ করেছো এবং যারা বিরক্ত সহকারে আমাদের প্রোগ্রামটা দেখছে, আমার কথা শুনছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। ঘন ঘন প্রোগ্রামটা করা যাবে না। কয়েকজন রিকোয়েস্ট করেছে এটা করা যাবে কিনা, অবশ্যই করা যাবে, কিন্তু এটা ঘন ঘন করা যাবে না। কারণ ঘন ঘন করলে এই জিনিসটা হয়তো আমরা হয়তো বা এরকম করতে পারি যে আরো 3 মাস পরে বা 4-5 মাস পরে হয়তো আমরা আবার অন্য একটা আঙ্গিকে আমরা হয়তো আলাপ করব, তখন হয়তো সাবজেক্ট কোভিড থাকবে না, অন্য কিছু থাকতে পারে, করব। এন্ড আমি মনে করি তোমাদের এই জার্নি, এই জিনিসটা খুবই ভালো। আমি অনেস্টলি বলছি, আমি শুভকে একবার বলছি জিনিস, তোমরা কিন্তু কাজটা খুব ভালো কাজ করছো, খুবই ভালো কাজ করেছো। ইউ শুড কিপ ইট আপ। হ্যাঁ, লোকজনের মধ্যে ইন্টারাকশন বানাও, লোকজনকে ইনভলভ করো, লোকজনকে এম্পাওয়ার করার দায়িত্ব দিয়ে দাও। ছোট মানুষকে দায়িত্ব দিতে দেখবা অনেক সময় সে তোমার থেকে ভালো কাজ করে ফেলবে। মনে করো না যে সে কাজ করতে পারবে না, দায়িত্ব দিয়ে একটু গাইড করো, দেখবা হি অর শি ক্যান ডেলিভার বেটার দ্যান ইউ গাইস, বেটার দ্যান মি। জি, তুমি তো গাইড করবে, কিন্তু কাজটা তুমি দায়িত্বের ওকে দিয়ে দাও। হ্যাঁ, কারণ আমি বলি দেখো, মানুষের উপর রিস্ক নাও বেশি করে, মানুষকে রেডি করো, মানুষকে যত বেশি ইউজ করবে, যত বেশি প্রাধান্য দিবা, যত বেশি তাদেরকে তুমি এম্পাওয়ার করবা, ওদেরকে ইনভলভ করবা, ওদের শার্পনেস তত বেশি বাড়বে। জি, তো তোমাদের সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা প্রোগ্রামে পার্টিসিপেট করার জন্য। আমি নিজেও মনে করি যে আমার জন্য একটা খুব ভালো একটা রিফ্রেশিং জিনিস হয়েছে এবং আমার জন্য অনেক লার্নিং পয়েন্ট হয়েছে। এবং স্পেশালি তোমরা যারা এটা অ্যারেঞ্জ করেছো, আবার তোমাদের সবাইকে ধন্যবাদ। যারা আপনার প্রোগ্রাম শুনছো তাদের সবাইকে ধন্যবাদ। বি সেফ। হ্যাঁ, আপনারা সবাই নিজেদেরকে আপনারা সুস্থ রাখার জন্য আপনারা চেষ্টা করেন, আপনার ফ্যামিলিকে চেষ্টা করেন, আপনার কাস্টমারকে চেষ্টা করেন, নিজে সুস্থ থাকেন। সেফটিকে আপনারা কম্প্রোমাইজ এখন করেন না, কোনোভাবেই করেন না। এই সামনের দিনগুলি খুব একটা ভালো না। তো দেখেন যারা এগুলিকে ক্যাজুয়ালি নিয়েছে, লুক এট USA, দি লার্জেস্ট ইকোনমি অফ দ্য ওয়ার্ল্ড, 1 লক্ষ ক্রস করে গেছে মৃত্যুর সংখ্যা। ক্যান ইউ ইমাজিন? হ্যাঁ, বিকজ তারা প্রথম জিনিসটাকে সিরিয়াস। কিন্তু দেখেন আমরা আবার কিছু কিছু এশিয়ান কান্ট্রি, সিঙ্গাপুর, নর্থ কোরিয়া, কম্বোডিয়া, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, আমরা যারা একটা ডিসিপ্লিন ওয়েতে কাজটা করেছি, আমরা কিন্তু মোরলেস কিন্তু আমরা ডেথ রেট কিন্তু লোয়েস্ট ইন সিঙ্গাপুর এন্ড কম্বোডিয়া, ভিয়েতনামে। আমাদের এখনো 1.4, আমাদের এখনো কম। কিন্তু আমার ভয়টা হচ্ছে যে এইটা আমরা যেন মেনটেন করতে পারি। তো আপনাদের সবাইকে শুভেচ্ছা, আপনারা ভালো থাকেন, আপনাদের পরিবার সবাইকে শুভেচ্ছা। ব্যাংকার্স ক্লাব আমি মনে করি আরো যত বেশি দিন যাবে আরো বেশি ম্যাচিউর হবে এবং দে ক্যান কন্ট্রিবিউট টু দি ইন্ডাস্ট্রি। হ্যাঁ, টু দি ইন্ডাস্ট্রি ইউ মাস্ট কন্ট্রিবিউট, নট টু পার্টিকুলার ইউর ব্যাংক, দি এন্টায়ার ইন্ডাস্ট্রি। এন্ড আমি বলি আপনাকে, আমি একটা শব্দ ইউজ করি, আমি জানি না শব্দটা আপনার পরিচয় হচ্ছে, যে আপনারা পজিটিভ ইগো আপনারা ছড়াবেন ইন্ডাস্ট্রিতে, আপনাদের আশেপাশে। ব্যাংকাররা should be treated with lot of respect. পজিটিভ ইগো থাকবে যে আই এম এ ব্যাংকার। আমি যদি কোনো কথা বলি, my banker's word should be stronger than bank guarantee. আমার মুখের কথা যেন ব্যাংক গ্যারান্টি থেকে স্ট্রং হয়। এই গর্বটা আপনারা অহংকার করেন। there is a lot of difference between অহংকার and গর্ব। আপনারা গর্ববোধ করেন যে আপনার ব্যাংকার, এটা নিয়ে অহংকার করেন না। So you should feel proud that I am a banker. আমার ethical moral standard অন্য সবার থেকে বেটার, স্ট্রং। এই পজিটিভ ইগোটা আমরা যেন প্রত্যেকে ধারণ করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার হয়তো কোনো এক সময়, অন্য একটা সময় আবার দেখা হবে, কথা হবে। আবার নিশ্চয়ই দেখা হবে। আপনাকে আমাদের ক্লাবের একজন সম্মানিত সদস্য হিসেবে পেয়েও আমরা ধন্য, এবং আমি সম্মানিত ক্লাব প্রেসিডেন্টকে অনুরোধ করব যে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন। থ্যাংক ইউ ভেরি মাচ। খুদা হাফেজ। সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ স্যার। শুভরাত্রি। আসসালামু আলাইকুম স্যার।